আজ দেশে ঢুকছে স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজের ট্রাক। কেনার হিড়িকে একদিনেই দাম বেড়েছে 50 টাকা, মিলেছে কারসাজির প্রমাণ। বাস বিমানের পর এবার ট্রেনেও যাত্রী পরিবহনে থাকছে না বিধিনিষেধ। বসতে পারবেন পাশাপাশি সিটে, মানতে হবে স্বাস্থ্যবিধি। পূর্ববিরোধের জেরে গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা। অংশ নেয় 20 থেকে 30 জন, গুরুতর আহত 2, একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি। সুন্দরবন ঘিরে আবারও সংগঠিত হচ্ছে জলদস্যুরা, আতঙ্কে জেলেরা। দ্রুত র্যাবের ক্যাম্প স্থাপনের দাবি মৎস্যজীবীদের। এবং যুক্তরাষ্ট্রে 7 মাসে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 2 লাখ, আক্রান্ত প্রায় 68 লাখ। ভ্যাকসিন আবিষ্কারে অনেকটাই এগিয়েছে জার্মান ও মার্কিন প্রতিষ্ঠান। ভোরের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। আজ দেশে ঢুকছে স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজের ট্রাক। বাংলাদেশের চিঠি পাওয়ার পর এই অনুমতি দিয়েছে ভারত। তবে এরই মধ্যে আতঙ্কে কেনার হিড়িক আর অতি মুনাফার আশায় মজুদে রাতারাতি কেজিতে 100 ছাড়িয়েছে পেঁয়াজের দাম। দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও দাম বাড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বিশ্লেষকরা। এভাবেই পেঁয়াজ বোঝাই শত শত ট্রাক স্থলবন্দরে আটকে আছে বাংলাদেশে ঢোকার অপেক্ষায়। সোমবার পূর্ব ঘোষণা ছাড়াই ভারত সরকার রপ্তানি বন্ধ করে দিলে সীমান্তের ওপারে আটকা পড়ে এসব ট্রাক। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনকে চিঠি দেওয়ার পর আগে এলসি করা পেঁয়াজ ছাড়ের অনুমতি দেয় দেশটির সরকার। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, পেঁয়াজ রপ্তানি বন্ধের কারণ জানতে চাওয়া হয়েছে। আমাদের মধ্যে অলিখিত যে কথাটি ছিল যে ভারত অব্যাহতভাবে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এই ধরনের কোনো পরিবর্তন থাকে আমাদেরকে আগে জানিয়ে দেবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছে একটা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে। আমরা তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছি। এদিকে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে রাতারাতি দেশের বাজারে দাম দ্বিগুণ হয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে পাইকারি ও খুচরা সব ধরনের ক্রেতা বাজারে হুমড়ি খেয়ে পড়েন। আজকে মনে করলাম যে দিনে দিনে দাম বাড়তেছে, 1 পাল্লা 2 পাল্লা নিয়ে যাব, সে আশায় আসলাম। এখন দেখি যে তারা বিক্রি করবে না। যে 5 কেজি জায়গায় 10 কেজি, 1 বস্তা জায়গায় 3 বস্তা এভাবে নেওয়ার কারণে মানে দামটা অটোমেটিকলি খালি বাড়তে আছে। ওই গত বছর 250 কেজি আছে, এরা শক্ত হয়ে গেছে, আরে মাল আমদানি হয় না। তড়িঘড়ি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযানের নামে অস্থিরতা দমাতে খুঁজে পায় কারসাজিও। যেসব পেঁয়াজগুলো আগে এসেছে কিন্তু ওগুলো যদি দাম বেশি নেয়, যদি গরমিল পাচ্ছি, সেগুলো আমরা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত যথেষ্ট মজুদ রয়েছে, সেজন্য আমরা তদারকি কার্যক্রমটা অব্যাহত রেখেছি। গত বছরের মতো এবারও বড় আমদানিকারকরা বাড়তি মুনাফার সুযোগ নিচ্ছে বলে মনে করেন এই কৃষি বিশেষজ্ঞ। বড় আমদানিকারক যারা রয়েছে তারা কিন্তু বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা কিন্তু প্রচুর পরিমাণে আপনার পেঁয়াজ তারা স্টক করে রাখে এবং সময় মতো তারা কিন্তু আপনার সেই পেঁয়াজগুলা বেশি দামে বিক্রি করে। শক্তিশালী একটি আপনার মনিটরিং টিম করতে হবে, শুধু র্যাব বা ম্যাজিস্ট্রেট দিয়েই না, এটা নিয়মিতভাবে আপনার মনিটরিং করতে হবে। চলতি বছর দেশে পেঁয়াজ উৎপাদন 25 লাখ মেট্রিক টন আর আমদানি হয়েছে 7 লাখ মেট্রিক টনের বেশি। দেশের চাহিদা 30 লাখ মেট্রিক টন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পেঁয়াজের বাজারের খবর জানাতে শ্যামবাজারে আছেন রিপোর্টার মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন। মোমো, আপনি জানেন যে মাস কিন্তু ঠিকই আছে। গত বছরের এই সেপ্টেম্বর মাসেই 29 তারিখে অভ্যন্তরীণ পেঁয়াজ উৎপাদনের চাহিদা কম দেখিয়ে ভারত কিন্তু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। এবারও কিন্তু সেই একই সেপ্টেম্বর মাস, তবে সেই 14 তারিখে এবার পেঁয়াজ রপ্তানি ভারত বন্ধ করে দেয়। তার কারণে বাংলাদেশ আসলে যে বড় ধরনের একটি বিপাকে পড়েছে বলা চলে গত 3 দিন ধরে। তবে সর্বশেষ অবস্থা আমরা যেটি জানি যে ভারত আসলে শেষ মুহূর্তে সরকারের যে হস্তক্ষেপের কারণে যেসব এলসিগুলো আপনার রানিং ছিল, সেই এলসিগুলোর যেগুলো আটকে ছিল হিলি স্থলবন্দর সহ দেশের বিভিন্ন স্থলবন্দরে পেঁয়াজের ট্রাক যেগুলো আটকে ছিল সেগুলো আসতে আসলে সম্মতি দিয়েছেন। এবং সব কিছু মিলিয়ে আসলে বলা চলে যে পেঁয়াজের যে অস্থিরতার যে বাজার, সেটি কিন্তু এই রাজধানীর
শ্যামবাজারেও প্রভাব পড়েছে। আমরা সকাল থেকে ভোর থেকে এখানে আছি। ভোরে এখানকার আসলে পাইকাররা বলছেন যে প্রতিদিন মানে স্বাভাবিক সময়ে হচ্ছে আপনার 50 থেকে 60টি ট্রাক এই রাজধানীর শ্যামবাজার পাইকারি আড়তে আপনার পেঁয়াজের ট্রাক এখানে ঢোকে। তবে আজকে যেটি ঢুকেছে 8 থেকে 10টি ট্রাক এখানে ঢুকেছে। তার মানে আপনি বুঝতে পারছেন, তারা বলছেন যে এখানে আসলে আগের যে এলসি করা যেগুলো ছিল সেই এলসি পেঁয়াজগুলো এখানে ঢুকছে, নতুন করে যে আপনার এলসি করা হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত এখানে ঢোকেনি। তারা বলছেন যে যেসব আসলে তারা নতুন করে এলসি করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন এবং বড় ধরনের একটি প্রভাব পড়েছে। আমরা এখানকার একজন আড়তদারের সাথে একটু কথা বলি। আপনি তো এখানে আছেন এবং অভিজ্ঞতা আছে, অন্যান্য সময় একটু যদি আমার সাথে একটু কথা বলেন, অন্যান্য সময় আসলে এই সময়টাতে এখানে পেঁয়াজের কেমন চাহিদা থাকে এবং আজকে এই যে পেঁয়াজের বাজার কি অবস্থা বলে মনে হয় একটু যদি আমার চাহিদাটা সমানই আছে, চাহিদা সমানই আছে, কিন্তু এখন হলো কি যখন আমদানিটা কম থাকায় চাহিদাটা বেশি মনে হচ্ছে। পেঁয়াজের বাজারের দাম কেমন এখন? পেঁয়াজে এখন তো ধরেন যে দেশি মালটা ওরা ওখানে কিনতেছে 95-100 টাকায়, তো কিনে আনে দেয় এখানে কিনে, অবশ্যই এলসি পার্টিরাও কিনে এনে দেয়, কিন্তু এই যে দেশি পার্টির ওখানেও এখন 90-95 টাকা কিনতেছে, আমাদের 100 টাকা বেচতে বলতেছে। এখন আমরা 100 টাকা বেচতে পারবো কিনা তাও কোনো আইডিয়া নেই, কিছু এখনো বোঝা যায়নি, এখনো তো বাজার লাগেনি, কিছুই হয়নি। এই ক্রেতা তো এলসি পেঁয়াজের দামটা এখন আপনারা কত করে কিনছেন এবং কত করে বিক্রি? না, এখন এলসি আমার নাই, এলসি আমি বলতে পারবো না কত করে কিনছে বা না কিনছে। এলসি এখানে যেই তো এখানে এলসিটা ঠিক বলতে পারবো না কত কিনতে। আচ্ছা, আপনি যেমনটি শুনলেন মোমো, এখানে আসলে পেঁয়াজের যেরকম চাহিদা কিন্তু ঠিকই আছে, চাহিদা বাড়ছে বলা চলে তারা যেটি বলছেন, কিন্তু সেই পরিমাণ আসলে এখানে আমদানি নেই তারা বলছেন। এবং আপনাকে যদি একটু বলি যে আসলে দেশের যে চিত্র, এবছর আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 24 লাখ মেট্রিক টন বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং সেক্ষেত্রে পচে যাওয়ার কারণে প্রায় 30% পেঁয়াজ আসলে সংরক্ষণের অভাবে পচে যায়। সেক্ষেত্রে আপনার 7 লাখ মেট্রিক টন পেঁয়াজ পচে গিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 8 লক্ষ মেট্রিক টন আপনার পেঁয়াজ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে। এবং তাহলে এই 24 লাখ এবং এই 8 লাখ মেট্রিক টনে বাংলাদেশের যে চাহিদা, সেই চাহিদা আসলে তুলনামূলকভাবে চলে যায়। তবে যে মানুষের ভিতরে যে একটা অস্থিরতা কাজ করছে, এই অস্থিরতার কারণেই কিন্তু পেঁয়াজের যে দাম সেটি কিন্তু বাড়ছে। বিশেষজ্ঞরা আসলে যেটি বলতে চেষ্টা করছেন যে আসলে যদি অস্থিরতা কাটিয়ে যদি চাহিদা যদি কমানো যায় এবং অতিরিক্ত কেনার প্রবণতা সেটি যদি রোধ করা যায়, তাহলে বাংলাদেশে আসলে যে পরিমাণ আসলে মজুদ আছে পেঁয়াজের, তা দিয়েই মোটামুটি চলে যাবে এবং কোনো ধরনের অস্থিরতা আসলে হবে না। তো এই ছিল আমার কাছে শ্যামবাজারের পেঁয়াজের আড়ত থেকে সবশেষ খবর। মোমো, রাজধানীর পেঁয়াজের বাজারের খবর জানাতে শ্যামবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মামুন আব্দুল্লাহ। এদিকে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মুহূর্তে খালি হয়ে যায় পেঁয়াজের গুদাম। আমদানি স্বাভাবিক না হলে সামনের দিনগুলোতে দাম আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। হু করে দাম বাড়ার খবরে মুহূর্তে খালি পেঁয়াজের একটি গুদাম। পেঁয়াজ কিনে নিয়ে যাওয়ার রীতিমতো যুদ্ধ নেমেছে ক্রেতারা, যেন পেঁয়াজ বেচা কেনার মহোৎসব। একদিনের ব্যবধানে কেজি 15 থেকে 20 টাকা বেড়ে 60 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে। কালকে কিনেছিলাম 37 টাকা 38 টাকা, আজকে বলতে আছে 60 টাকা 59 টাকা, তার নিচে পাওয়া যাচ্ছে না। কেন বলতে আছে সেটা বলছে না, হয়তো দর বাড়ি গেছে, নিবে কিনা বলো। এখন 60 টাকা 65 টাকা, বিকালবেলা হয়তো 80 টাকাও হতে পারে। দ্রুত অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা না করলে বাড়বে লাগামহীনভাবে। ভারত বন্ধ করে দিলে কিন্তু আমাদের হাহাকার হবে। আপনার পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্র, এদের সাথে আপনার যোগাযোগ করে এখনই আমদানিকারকদের উৎসাহিত করা। স্থলবন্ধ বন্ধ আছে, স্ট্যাম্প বুদ্ধি আনতে হলে আপনাদের 15 দিন 20 দিন সময় লাগবে। আর যারা আপনার চাইনা তুরস্ক যারা এলসি দিছে, ওদের মালগুলো আসতে কমপক্ষে আপনার 15 দিন সময় লাগবে। প্রতিদিন স্থলবন্দরগুলোতে 150 ট্রাক পেঁয়াজ ঢুকলেও গতকাল দুপুরের পর থেকে এক ট্রাকও ঢুকেনি। গত বছরের মতো কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেশের বাজারে হু করে বাড়ছে পেঁয়াজের দাম। বিকল্প বাজার মিয়ানমার, তুরস্ক, পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আসতে সময় লাগবে 1 মাস।
এই অবস্থায় পেঁয়াজের বাজার কোথায় গিয়ে ঠেকে সেটি এখন দেখার বিষয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজ। ধন্যবাদ আপনাকে। আমি অবস্থান করছি বেনাপোল স্থল বন্দরের সাথে ভারতের পেট্টাপোল বন্দরের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়, সেই আমদানি এবং রপ্তানি বাণিজ্যের যে দুটি প্রবেশদ্বার আছে তার কিন্তু প্রধান একটি প্রবেশদ্বার বেনাপোল অংশে। আপনি জানেন যে পূর্ব ঘোষণা ছাড়াই গত 2 দিন আগে ভারত সরকার বেনাপোল বন্দরের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য করা হয়। হঠাৎ এ ধরনের বাণিজ্য বন্ধের ফলে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্টাপোল অংশে প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে। আপনাকে একটি বিষয় জানিয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে কিন্তু মূলত বেনাপোল বন্দর দিয়ে ব্যবসায়ীরা আমদানি বাণিজ্যের সাশ্রয় প্রকাশ করে থাকেন। তবে বেনাপোল বন্দরে যে সমস্ত পণ্য আমদানি হয়ে থাকে তার একটি বড় অংশ কিন্তু পেঁয়াজ। আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে যে তারা হঠাৎ এ ধরনের আমদানি বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পরে কারণে কিন্তু তারা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং এ নিয়ে বাংলাদেশের সহ বিভিন্ন মিডিয়া এবং খবর প্রকাশ হয়। এক পর্যায়ে আমদানিকারকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ভারত সরকার আপনার হচ্ছে যে নিষেধাজ্ঞা জারি করেছিল যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না, পরে এক পর্যায়ে সেটা আমরা দেখতে পাই যে সেটা কিছুটা শিথিল করে এবং তারা ঘোষণা দেয় যে 14 তারিখের আগে যে পেঁয়াজের ট্রাকগুলো বেনাপোল বন্দরে অপেক্ষা করছিল শুধুমাত্র সেইগুলো ট্রাক কিন্তু আজকে বাংলাদেশে প্রবেশ করবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বেনাপোল বন্দর দিয়ে যারা পেঁয়াজ আমদানি করেন তাদের সংখ্যা কমপক্ষে 30 থেকে 40 জন। এদের মধ্যে কয়েকজন আমদানিকারকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে ইতিমধ্যে তারা যে কমপক্ষে 30,000 মেট্রিক টনের পেঁয়াজের এলসি করেছিলেন এবং সে সমস্ত পেঁয়াজ কিন্তু তারা ভারতে তাদের যে প্রতিনিধি রয়েছে রপ্তানিকারক প্রতিনিধি, সেই প্রতিনিধির মাধ্যমে কিন্তু তারা ক্রয় করেছেন এবং এই সমস্ত পেঁয়াজ কিন্তু বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অপেক্ষা করছে। তারা বলছেন যে যে সমস্ত পেঁয়াজ তাদের ইতিমধ্যে গেট পাশে হয়েছে এ ধরনের পেঁয়াজের সংখ্যা কিন্তু ট্রাকের সংখ্যা মাত্র 10%। সুতরাং বাকি যে 90% পণ্য তাদের বিভিন্ন জায়গায় আটকে আছে, সে পণ্যটা কিভাবে তারা বাংলাদেশে ঢুকাবেন তা নিয়ে তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে আমরা দেখতে পেয়েছি যে পেঁয়াজ যে আমদানি এটা বন্ধের খবরে কিন্তু আমাদের স্থানীয় যে বাজারে কিন্তু মারাত্মকভাবে লাফিয়ে পেঁয়াজের দাম বেড়ে উঠেছে। আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি যে প্রতি কেজি পেঁয়াজ 2 দিন আগে যেখানে 40 টাকা করে বিক্রি হচ্ছিল, এখন সে পেঁয়াজের দাম দাঁড়িয়েছে হচ্ছে 60 থেকে 65 টাকা। এতে যে সাধারণ যে মানুষ, সে মানুষ কিন্তু নানান ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যে হারে পেঁয়াজ আমদানি হয়ে থাকে ভারত সহ প্রতিবেশী অন্য রাষ্ট্র থেকে, তাতে 2 দিন আমদানি বন্ধ হলে কিন্তু এভাবে পেঁয়াজের দাম বাড়ার কথা না। সেক্ষেত্রে প্রশাসনিক যারা আছেন তারা যদি বাজার নিয়ন্ত্রণ করেন তাহলে হয়তো কিছুটা হলেও পেঁয়াজের যে বাজার মূল্য, সে বাজার মূল্য কমবে। আপনাকে যদি একটি পরিসংখ্যানের কথা বলি যে সর্বশেষ 2 দিন আগে বেনাপোল বন্দর দিয়ে মাত্র 1 ট্রাক পেঁয়াজ ঢোকে 25 মেট্রিক টন। এরপরে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি। তো প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে যে আমদানি বাণিজ্য হয় সেটা কিন্তু শুরু হয় সকাল 9টা থেকে 10টার মধ্যে। তো আমাদের যে প্রতিশ্রুতি যে পেঁয়াজ, সেই পেঁয়াজের চালান কিন্তু বাংলাদেশে ঢুকবে, তার জন্য আমাদের কিন্তু এখনও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে ভারত যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে সেই পেঁয়াজ রপ্তানির সর্বশেষ খবর। মোমো। বেনাপোল বন্দর থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক। অন্য প্রসঙ্গ, জলবায়ু উদ্বাস্তুদের তহবিল শক্তিশালী করতে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় F20 ক্লাইমেট সলিউশন উইক উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মূল বক্তব্যে এই আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, টেকসই পরিবেশ রক্ষায় কাঙ্ক্ষিত ফল পেতে শিল্পোন্নত দেশগুলোর জোট G20-কে আরও কার্যকর ভূমিকা রাখার বিকল্প নেই। The climate change is a global problem with cross-border adverse impacts. So,
It is the responsibility of the international community to take drastic measures to stop the activities that cause climate change. G20 have greater responsibility to come forward with a stronger commitment to mobilize global support to address the issue of displacement or climate refugees. Nobody knows it better than us, as we have 1.1 million forcibly evicted Rohingyas from Myanmar in Bangladesh. They are causing extensive damage to the environment and nature. বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তিনি। মন্ত্রী জানান, করোনাকালে বিএনপি নেত্রীর চিকিৎসা নিতে না পারার বিষয়টি বিবেচনায় তার পরিবারের আবেদনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। বেগম জিয়ার আইনজীবীর প্রত্যাশা, বিদেশ যাওয়ার বিষয়টিও আবার বিবেচনা করবে সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ছে। 3রা সেপ্টেম্বর জানিয়েছিলেন আইনমন্ত্রী। মঙ্গলবার বিএনপি নেত্রীর পরিবারের আবেদনে প্রধানমন্ত্রীর অনুমোদন দেওয়ার পর প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশেই চিকিৎসা নেওয়ার শর্তেই সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে, যা কার্যকর হবে 25শে সেপ্টেম্বর থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সদাশয় বিবেচনা করেছেন যে এই মেয়াদকাল আরো 6 মাস বৃদ্ধি করে দিয়েছেন এবং আগের যে কন্ডিশন সেই কন্ডিশনগুলোর বহাল রেখে। এ সময়ের মধ্যে বেগম জিয়া রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলেও ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তো এখনো জেলে বন্দী, শুধু তিনি অবস্থানটা বাসায় অবস্থান করছেন। বেগম জিয়ার আইনজীবীর প্রত্যাশা, এবার মানবিক দিক বিবেচনা করে বিদেশ যাওয়ারও অনুমতি দিবে সরকার। আমার দৃঢ় বিশ্বাস, শারীরিক অবস্থা, এই শারীরিক অবস্থায় যদি বিদেশে তার চিকিৎসার প্রয়োজন হয়, উনি এবং ডাক্তার যদি মনে করে, পরবর্তীতে সরকার অবশ্যই সে অনুমতি দেবে। দুর্নীতির 2 মামলায় 17 বছরের দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে 25শে মার্চ 6 মাসের জন্য মুক্তি পান। সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ায় আগামী বছরের 25শে মার্চ শেষ হবে মুক্তির মেয়াদ। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে পুরোপুরি মুক্তি করাকে বিএনপি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গতকাল বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। আজকে আমার কাছে মনে হয় যে আজকে বড় একটা সংকট সৃষ্টি হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে গৃহ অন্তরীণ হয়ে থাকা, তাকে বের করে আনাটা বোধহয় সবচেয়ে বড় প্রয়োজন আছে। একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, জনগণের মধ্যেও একটা ঐক্য। আজকে সেই ঐক্য সৃষ্টি করে আমি বিশ্বাস করি এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ সব সময় জড়িয়ে রয়েছে, যদি একটা ঐক্যবদ্ধ গণ আন্দোলন সৃষ্টি করা যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে 2 ধারার রাজনীতি চলছে। একদল 71-এর ধারা, যারা উন্নয়নের রাজনীতি করে, আর 47-এর ধারায় রাজনীতি করে দেশকে পিছিয়ে দিচ্ছে আরেক দল। গতকাল সকালে দলের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। একদিকে মুক্তিযুদ্ধের চেতনা, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রা, অপরদিকে সাম্প্রদায়িক ভাবধারা দেশকে পিছের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা। জয় বাংলা টেলিমেডিসিন মোবাইল অ্যাপের মাধ্যমে রোগী ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারবে সহজে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। উপনির্বাচনে জনগণ বিএনপি জামায়াতকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। গতকাল দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সব সময়
বলি আমি সেই আব্দুল জলিল। খিচুড়ি রান্না শিখতে নয়, প্যাকেট করে বিতরণ শিখতেই 1000 কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব করা হয়েছে বলে সাফাই গাইলেন প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন। তিনি জানান, এর মাধ্যমে কিভাবে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মিড ডে মিল বাস্তবায়ন করা যায় সেই পদ্ধতি জানাবেন কর্মকর্তারা। এ বিষয়ে পরিকল্পনা কমিশন জানতে চেয়েছে, জানিয়ে সচিব আরও জানান, সব কিছুর জবাব দেয়া হবে। দেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে এবং দরিদ্র শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা মেটাতে 2010 সাল থেকে সরকারি বেসরকারি স্কুলগুলোতে স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে। এই কর্মসূচির আওতায় দেশের 104 উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীকে 75 গ্রাম ওজনের 1 প্যাকেট করে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট দেওয়া হচ্ছে। এছাড়া জাতীয় স্কুল মিল নীতি 2019 অনুযায়ী 4,10,000 শিক্ষার্থীকে সবজি খিচুড়ি ও ডিম খিচুড়ি সরবরাহ করা হচ্ছে। এ অবস্থায় বিভিন্ন দেশের স্কুলগুলোতে বাজার থেকে শুরু করে রান্না করা এবং কিভাবে তা শিক্ষার্থীদের বিতরণ করা হয় তা দেখতেই বিদেশ ভ্রমণের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও পরিকল্পনা কমিশন। বিদেশে প্রশিক্ষণের প্রস্তাবিত প্রাইমারি স্কুল ফিডিং প্রোগ্রামে 5 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। খিচুড়ি রান্না করতে শুধু বিদেশ প্রশিক্ষণই নয়, স্থানীয়ভাবে প্রশিক্ষণের জন্য 10 কোটি টাকা বরাদ্দ চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। স্কুল শিক্ষার্থীদের রান্না করা সবজি খিচুড়ি বা ডিম খিচুড়ি সরবরাহের কাজে 1000 জন সরকারি কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠাতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বাচ্চাদের দুপুরবেলা আমরা খাবার দেব, 3 দিন বিস্কুটের প্রভিশন রেখেছি, যেহেতু খিচুড়িটা সবচেয়ে প্রোটিন সমৃদ্ধ। 3 দিন আমরা রান্না করা খাবার। খিচুড়ি রান্না প্রশিক্ষণের জন্য নয়, সরেজমিন অভিজ্ঞতা নিতেই বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সাফাই দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। খিচুড়ি রান্না করার জন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীকে আমরা বিদেশে পাঠাচ্ছি না। 1000 কর্মকর্তা কর্মচারী বিভিন্ন দেশে যে আপনার স্কুল ফিডিং কর্মসূচি চালু আছে, সেই বিষয়গুলো কিভাবে তারা ম্যানেজ করছে, তো অভিজ্ঞতা অর্জন করার জন্য একটা কম্পোনেন্ট আছে যে বিদেশে সেই প্রশিক্ষণ নিয়ে আসার। এ সময় তিনি আরো জানান, পরিকল্পনা কমিশন এ প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেবে কিনা সেটি তাদের বিষয়। এ বিষয়ে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে যেসব বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে তার জবাব দেওয়া হবে। এরপর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে উঠবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। আমাদের সমস্ত পরিকল্পনাগুলোকে আমরা সাজাচ্ছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুবাইয়ে কাজ করার নামে সৌদি আরবে নিয়ে বিক্রি করে দেয়া হয় এক নারীকে। দেশে বসেই মানব পাচারের এই রোমহর্ষক কাহিনী উঠে এসেছে ভুক্তভোগীর বয়ানে। বেঁচে ফেরা এই তরুণীর অভিযোগের ভিত্তিতে ফাতেমা ওভারসিজের মালিক সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। ওইখানে যাওয়ার পর ওই ম্যাডামের প্রোগ্রাম আমি জানতে পারি যে উনি আমাকে ওনাদের কাছে আমি বিক্রি হয়ে গেছি। বাংলাদেশের এম্বাসি আর ওইখানের এম্বাসি মিলে আমাকে 6 লাখ টাকা দিয়ে তারা কিনা নিচ্ছে। তা আমি কখন আর বাংলাদেশে আসতে পারবো না। বিদেশ বিভুঁইয়ে এভাবেই ভাগ্যের নির্মমতার মুখোমুখি হন এই তরুণী। বেঁচে ফিরতে পেরেছেন, তবে সঙ্গে নিয়ে এসেছেন শারীরিক ও মানসিক নির্যাতনের নিদারুণ অভিজ্ঞতা। গত বছরের অক্টোবরে দুবাই যাওয়ার জন্য 1.5 লাখ টাকা খরচ করেন এই তরুণী, কিন্তু তাকে সৌদি আরবে বিক্রি করে দেয় দালাল চক্র। বেতন চাইতে গেলে মালিকের কাছে শুনতে হয় 6 লাখ টাকায় কিনে নেওয়া হয়েছে তাকে। কৌশলে দেশে বাবা মাকে বিষয়টি জানানোর পর মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাকে ফিরিয়ে আনা হয়। ওনার 3টা নাতি ছিল, ওনাদের সাথে আমি ঘুমাইতাম। ওই নাতির ফোন দিয়ে আমার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করলাম, করে বললাম যে আমি যেখানে আসছি সেখানে আমি নির্যাতনের শিকার হয়েছি, তারা আমাকে প্রতিদিন মারধর করে, আমি ভালো না, আমাকে বাঁচানোর চেষ্টা করো। ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে মঙ্গলবার পাচারকারী প্রতিষ্ঠান ফাতেমা ওভারসিজে অভিযান চালায় র্যাব। প্রতিষ্ঠানের মালিক কবির হোসেন ও সহযোগী সোহাগকে গ্রেফতার করা হয়। এই দালালরা বিভিন্ন ধরনের ব্রেন স্টর্মিং এবং চটকদারি বিজ্ঞাপন দিয়ে উন্নত জীবন, উচ্চ বেতন এই প্রলোভন দেখিয়ে কিন্তু সারা দেশ থেকে যারা নিরীহ ভাই বোন তাদেরকে কিন্তু এভাবে নিয়ে আসে। এদিকে লাইসেন্স ছাড়াই বিদেশে স্টুডেন্ট ভিসায় শিক্ষার্থী পাঠানোর অভিযোগে ড্রিম ভিসা কনসালটেন্সির ব্যবস্থাপনা পরিচালক সহ 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে র্যাব। ফেসবুকের মাধ্যমে বিদেশে নানান চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছে টাকা হাতিয়ে নেওয়া হতো। এরপর রাতারাতি অফিস বদলে নতুন ঠিকানায় প্রতারণার জাল বুনতো প্রতিষ্ঠানটি। প্রায় 36টা মতো পাসপোর্ট জব্দ করেছি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, যারা পাসপোর্টগুলো প্রলোভন দেখিয়ে লাগানো হয়েছিল যে বিভিন্ন দেশে তাদেরকে জব অফার করা হবে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলেই কিন্তু এই জবগুলো ভুয়া, কারণ এই প্রতিষ্ঠানের কোনো বেসিস নাই।
একটা জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানের মূল বেসিস হলো রিক্রুটিং লাইসেন্স RL, সে RLই নাই। দুটো প্রতিষ্ঠানই সিলগালা করে দিয়েছে র্যাব। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইট নকল করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে মানবাধিকার কাউন্সিলের 8 কর্মকর্তাকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জাতীয় মানবাধিকার কমিশনের অনুমতি না নিয়ে 147টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মানবাধিকার কাউন্সিল। এ নিয়ে গত 9 সেপ্টেম্বর তেজগাঁও থানা ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা করে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল সন্ধ্যায় বনানীতে মানবাধিকার কাউন্সিলের অফিসে অভিযান চালিয়ে মামলার মূল আসামি ফরিদ উদ্দিন ফরিদকে গ্রেফতার ও আরও 7 জনকে আটক করা হয়। এ সময় বেশ কিছু কাগজপত্র ও কম্পিউটার জব্দ করা হয়। ব্যাপক সমালোচনার মুখে অবশেষে কাজ দেখানো শুরু করেছে তিতাস। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে মাঠে নেমেছে তারা, কিন্তু স্থানীয়রা অভিযান চলাকালে কর্মকর্তাদের সামনে বলেছেন, টাকা দিলেই জুড়ে যায় কাটা পড়া সংযোগ। আতিকুর রহমান তমালের রিপোর্ট। একজন দুজন নয়, খিলগাঁওয়ের শেষ প্রান্তে অবস্থিত শেখের বাজার এলাকার কয়েক হাজার মানুষ ব্যবহার করতেন অবৈধ সংযোগ। মূল সংযোগ থেকে খালের নিচ দিয়ে লাইন নিয়েছেন তারা। গত মার্চে একই এলাকায় একই লাইন উচ্ছেদ হয়েছে। মঙ্গলবার সেখানে আবারও চলেছে অভিযান। সংযোগ বিচ্ছিন্নের সময় স্থানীয়রা বলছিলেন, টাকা দিলেই জোড়া লাগে বিচ্ছিন্ন সংযোগ। অভিযানের 7 দিনের মাথায় আবারও জুড়ে গেছে লাইন। আমরা সাধারণ মানুষ সবাই টাকা দিয়া উঠায়া আমরা সবাই আবার টাকা দিয়া লাগাই, কিন্তু শুধু আমাদের 75 নং ওয়ার্ডই অবৈধ না, 73 আছে, 74 আছে। এটাই আমাদের এলাকার লোকজন উঠায় আমরা অফিসে জমা দিই। গ্যাসের অফিসে জমা দিলে আমরা এটা লাগাই দেন, তারপর আবার কেটে ফেলাই। কিন্তু নাম জানেন না? নাম তো জানি না। অভিযানের এক পর্যায়ে কর্মকর্তারা স্থানীয়দের জেরার মুখে পড়েন। আমরা বৈধ চাই, আমাদেরকে সরকারের কাছে দাবি আমাদেরকে বৈধ করে দেন। তবে এসব বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। যেহেতু আমরা অভিযানে এসেছি, ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারটেন না, এটা আমাদের জনসংযোগ থেকে এবং কোম্পানির ট্রিপের পারমিশন। করোনার কারণে গত মার্চ থেকে অভিযান বন্ধ ছিল। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের পর সমালোচনার মুখে আবারও শুরু হলো অবৈধ সংযোগ উচ্ছেদের কাজ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন এলাকা থেকে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রায় 3 শতাধিক বিলবোর্ড অপসারণ করা হয় এবং জরিমানা করা হয় 1,30,000 টাকা। 1 অক্টোবর থেকে ডিএনসিসি থেকে ঝুলন্ত তার অপসারণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদের চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর গুলশান 1, 2, প্রগতি সরণি ও বনানী 11 নম্বর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিদর্শনে আসেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। কোনো প্রভাবশালী কোম্পানিও এই অভিযান থেকে রেহাই পাবে না বলেও জানান মেয়র। সিটিতে কোনো ধরনের সাইনবোর্ড, বিলবোর্ড লাগাতে গেলে সিটির কিন্তু নিয়ম আছে। তারা কোনো ধরনের নিয়মের না করে বৃদ্ধাঙ্গুলি দেখে কাজগুলো করছে। এই ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সিটির মধ্যে কি ব্যবসা হবে সেটার কিন্তু দিন শেষ। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যারা সিটি কর্পোরেশনের নীতিমালা মানবে না তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা আদায় করা হবে। আমরা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেব, সমাধান হতে সময় সাপেক্ষ বিষয়, এবং তখন কিন্তু মানুষের মাঝে এই সচেতনতা চলে আসবে। অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদের পাশাপাশি নগরীর সৌন্দর্য বর্ধনের ঝুলন্ত তারও অপসারণ করা হবে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। একাই 5টি প্রকল্পের পরিচালক রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ। অনিয়মের কারণে জাইকার 50 কোটি টাকার প্রকল্প বাতিল। কোভিড বাস্তবায়তায় দেশের সরকারি হাসপাতালগুলোয় নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। রোগী চাপ বাড়ায়, শারীরিক দূরত্ব মানার নির্দেশনা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। মাস্ক ব্যবহারেও অনীহা অনেকের মধ্যে, ফলে হাসপাতালগুলোয় চোখ রাঙাচ্ছে কোভিড সংক্রমণের ঝুঁকি। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য বলছে, স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিকল্প উপায় বাড়ানো হচ্ছে পরিসর। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। কোভিড আতঙ্ক কাটিয়ে হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে রোগী চাপ। আর মহামারীর এই সময়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয় হাসপাতাল এলাকাকেই। কিন্তু স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন নির্দেশনা কতটা মানা হচ্ছে কিংবা মানানো হচ্ছে সে প্রশ্ন থেকেই যায়।
ইতিবাচক দিক হলো সরাসরি চিকিৎসা সেবা পেতে ভয় কাটিয়ে আবারও হাসপাতালমুখী সাধারণ মানুষ। তবে মুদ্রার উল্টো চিত্র, উপচে পড়া ভিড়ে নেই ন্যূনতম দূরত্ব। স্বাস্থ্যবিধির অন্য সব বালাই তো দূরের কথা, গায়ে গা ঘেঁষে যে যেভাবে পারছেন অপেক্ষায় চিকিৎসকের দুয়ারে। মোটা দাগে সব হাসপাতালের চিত্র প্রায় একই। করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া গাইডলাইনে 1 মিটার দূরত্ব নিশ্চিত, সবার মাস্ক ব্যবহার, তাপমাত্রা পরিমাপের মতো বেশ কিছু নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। স্বাস্থ্যবিধি উপেক্ষিত থাকায় সেবা নিতে এসে উল্টো বাড়াচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি। সামাজিক দূরত্ব তো পরের ব্যাপার, এখানে পারে না যে একজনের গার ভিতরে আরেকজনে ঢুকতে আছে। এখানে রোগ মুক্তির আশায় আছি, কিন্তু দেখা গেল এখান থেকে আর রোগ নিয়ে ফিরে যাচ্ছি। অনেকের যেন আবার হাসপাতালেও মাস্ক পরতে অনীহা, সেজন্য শেষ নেই অজুহাতেরও। মাস্ক আছে ভাইয়া, খুলাতে আসছি, গরমে অস্থির হয়ে গেছি। গরম লাগে, তো বারবার রাখতে ইচ্ছা করে না। পকেটে ছিল আর গেছি, মাস্কটা সকালবেলা নিয়ে বেরোইছি, ময়লা হয়ে গেছে তো ফালাই দিচ্ছে। সীমিত স্থানে রোগীর ব্যাপক উপস্থিতি চ্যালেঞ্জের মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। দূরত্বটা সেটা আমরা মেনটেন করতে পারছি না ক্রাউডের জন্য, সেই জন্য আমরা একটা নতুন আউটডোর কমপ্লেক্স আমরা তৈরি করছি। এটি যদি করা যায় তখন কিন্তু গ্যাপ সৃষ্টি করা যাবে এবং আর একটু বেটার ওয়েতে আউটডোর ফ্যাসিলিটিসটা বাড়ানো যাবে। আমাদের পাঁচতলাটা হচ্ছে আনসারদের রাখার জন্য আমরা একটা ব্যবস্থা করেছিলাম। আনসারদেরকে যদি ওখান থেকে নামিয়ে অন্য কোথাও যদি আমরা আবাসনের ব্যবস্থা করতে পারি, তাতে হবে কি এই যে অতিরিক্ত যে রোগীর চাপটা, এটাকে আমরা স্প্রেড করে দিতে পারবো। একই সঙ্গে সাধারণ মানুষের সচেতনতার উপর জোর দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে আগের নিয়মে ফিরল রেলওয়ে, বিক্রি হবে শতভাগ টিকিট। উঠে গেল এক আসন ফাঁকা রেখে যাত্রী বসার বিধিনিষেধ, তবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে যাত্রীদের। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 31 মে 8টি আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়। তবে এক আসন ফাঁকা রেখে বসতে হয়েছে যাত্রীদের। শতভাগ টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে। বুধবার থেকে পাশাপাশি আসনে বসে করতে হবে যাতায়াত। টিকিট বিক্রির এতদিন যে বাধ্যবাধকতা ছিল অর্ধেক, সেটা আমরা প্রত্যাহার করছি এবং আমরা শতভাগ টিকিট আমরা বিক্রির মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রী পরিবহন করব। 50% যেহেতু আমরা টিকিটেই বিক্রি করতাম আমাদের ক্যাপাসিটির, এখন যেহেতু আমরা শতভাগ বিক্রি করছি, কাজে সেই অনুযায়ী আমরা শতভাগের মধ্যে 50% এখন অনলাইনে আমরা টিকিট বিক্রি করব। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জোর দেয়া হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না। মাস্ক পরা, আপনার স্যানিটাইজেশন এবং অন্যান্য যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে এগুলো মেনে আমরা শুধু পাশাপাশি এতদিন যে ডিস্টেন্সিংটা ছিল সেটি প্রত্যাহার করছি, কিন্তু অন্যান্য স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে আমরা সেগুলো মেনে চলব। আপনারা যেন এই যাত্রী হয়ে যেন সংক্রমণের কারণ না হয় সেই বিষয়টা আপনারা সবাই বিবেচনা রাখবেন। মেইল, কমিউটার ও লোকাল ট্রেনের শতভাগ টিকিট কাউন্টারে বিক্রি হবে বলেও জানান তিনি। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালিহি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নাজমুস। মুমু, আজকে থেকে করোনার আগে যে নিয়ম ছিল বাংলাদেশ রেলওয়েতে, সেই নিয়মেই কিন্তু হচ্ছে ট্রেন ফিরে যাচ্ছে। অর্থাৎ আগে করোনার সময়ই আমরা দেখেছি যে হচ্ছে সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য ট্রেনে এক আসন ফাঁকা রেখে যাত্রী বসানোর নিয়ম ছিল এবং শতভাগ টিকিটই অনলাইনে বিক্রি হতো এবং প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট পুরোটাই অনলাইনে বিক্রি হচ্ছিল। অর্থাৎ এক আসন ফাঁকা রেখে যাত্রী বসার বিধান ছিল। আজকে থেকে সেটি উঠে গেছে। আমরা সকালবেলা কমলাপুর রেল স্টেশনে এসে দেখেছি যেটা, এটি হচ্ছে যে এখন 6 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে নীলসাগর এক্সপ্রেস, যাবে উত্তরের জেলা দিনাজপুরের চিলাহাটি পর্যন্ত। এই ট্রেনটিতে আসলে আমরা সকাল থেকে দেখেছি যে তুলনামূলকভাবে একটু যাত্রী আসলে কম। প্রতিটি বগিতে আগে যেভাবে কোচগুলোতে মানুষ আগে যেভাবে বসতো সামাজিক দূরত্ব বজায় রেখে ফাঁকাভাবে, সেভাবেই আসলে হচ্ছে যে আজকেও মানুষ বসেছে, কারণ যাত্রী এই ট্রেনটাতে তুলনামূলকভাবে কিছুটা আসলে কম রয়েছে। আপনি জানেন যে ট্রেনের টিকিট যে শতভাগই আগে অনলাইনে বিক্রি হতো, সেটা গত 12 তারিখ থেকে কাউন্টারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সমস্ত টিকিট কাউন্টারে, প্রত্যেকটি ট্রেনের টিকিটই আসলে এখন কাউন্টারে পাওয়া যাচ্ছে। এবং আগে প্রতিটি ট্রেনের যে আমরা জানতাম যে হচ্ছে মোট যে 50% টিকিট বিক্রি হতো, তার 25% কাউন্টারে এবং 25% আসলে অনলাইনে বিক্রি হতো। কিন্তু এই আজকে থেকে যেহেতু শতভাগ টিকিটই বিক্রি হবে, আগের নিয়মে আবার রেলওয়ে ফিরে যাচ্ছে। তার মানে 50% টিকিট বিক্রি হবে কাউন্টারে এবং 50% টিকিট বিক্রি হবে অনলাইনে। তো বলা যেতে পারে
যে আমরা গতকালকে রেলমন্ত্রীর সাথে কথা বলে জেনেছি, তিনি আসলে যেটা বলেছেন সেটি হচ্ছে যেহেতু এখন সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি আর থাকছে না, পাশাপাশি যাত্রী বসবে, সুতরাং রেলের যাত্রীদের সামাজিক এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তারা জোর দিবে। সেটির ব্যাপারে আসলে সকাল থেকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের আগে যেইখানে প্রবেশ করতে হচ্ছে যাত্রীরা প্রথমে ওখানে আসা মাত্রই তাদের শরীরের টেম্পারেচার পরীক্ষা করা হচ্ছে, তাপমাত্রা মাপা হচ্ছে। যদি কারো তাপমাত্রা বেশি থাকে তাহলে তাকে যাত্রা করতে দেওয়া হচ্ছে না এবং ওইখানে 3 স্তরের স্বাস্থ্যবিধি আছে। তাপমাত্রা মাপার পর তাকে মাস্ক চেক করা হচ্ছে, উইদাউট মাস্ক কাউকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের স্লোগান তারা আসলে বলছেন যে নো মাস্ক নো এন্ট্রি। এরপর সেখানে জীবাণুনাশক পানি রয়েছে, সেখানে পানির মধ্যে পা চুবিয়ে আরেক দফা স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। এরপর সেখানে সবাইকে স্যানিটাইজ করা হচ্ছে, সবার হাতে তাদেরকে স্যানিটাইজার দিয়ে আসলে জীবাণুনাশক করা হচ্ছে। পাশাপাশি যে ট্রেনগুলো আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে যাত্রীদের যে বসার যে আসন রয়েছে, প্রতিটি আসনেই আসলে সকাল থেকে জীবাণুনাশক যে স্প্রে সেগুলো কিন্তু করা হয়েছে। পাশাপাশি এই যে সিটগুলোতে জীবাণুনাশক স্প্রে দেওয়া হয়েছে, ট্রেনের হাতলে জানালায় সব জায়গায় জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি ট্রেনটিকেও আসলে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। সেটি আমরা সকাল থেকে এই যতগুলো ট্রেন আসলে যাচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা দেখেছি। তবে মুমু, যাত্রীদের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে বলছেন যে এক সিট ফাঁকা ফাঁকা রেখে যে বিধানটি আসলে ছিল সেটি আসলে যদি মানা যেত তাহলে সেটি আসলে সম্ভব যদি হতো তাহলে যাত্রীদের জন্য অনেকটা ভালো হতো। যতই আসলে স্বাস্থ্যবিধি পালন করা হোক, প্রতিপালন হোক, তারপরেও এক ধরনের সংক্রমণের ঝুঁকি থাকে, এই ধরনের যাত্রীদের কাছ থেকে কথা আমরা পেয়েছি। পাশাপাশি অনেকে এটাকে আবার সাধুবাদ জানিয়েছেন। তারা আসলে বলছেন যে মানুষের যোগাযোগ ব্যবস্থা, যেহেতু বাস, লঞ্চ এবং হচ্ছে যে বিমানও একই রকম পদ্ধতিতে আগের নিয়মে আসলে ফিরে গেছে, সুতরাং রেলওয়ে যে ট্রেন যেহেতু বাকি ছিল তারা বলছে যে তাদের ট্রেনের যাতায়াত নির্ঝঞ্ঝাট এবং ট্রেনের যাতায়াত যেহেতু অনেকটা আরামদায়ক, সুতরাং ট্রেনটিও যখন যদি এই নিয়মে ফিরে তাহলে মানুষের উপকার হবে। তবে তারা পাশাপাশি বলছেন যে স্বাস্থ্যবিধির উপরে আরও বেশি জোর দেওয়া উচিত। অর্থাৎ করোনার শুরুর দিকে যখন 31 মে 8টি আন্তনগর ট্রেন নিয়ে যখন রেলের যাত্রা শুরু হয় সে সময় প্রাথমিকভাবে যে ধরনের আমরা স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা দেখেছি এবং ওই সময় যে ধরনের সার্বিক ব্যবস্থাপনাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু বলা যেতে পারে একটু না একটু কিন্তু কমেছে। অর্থাৎ ওখানে যে থার্মাল স্ক্যানার ছিল এবং ওখানে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানানোর জন্য যে ধরনের তোড়জোড় ছিল সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে আপনার খানিকটা কম, এটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে দেখেছি। তবে যাত্রীরা যেটা বলছেন যে একদিক থেকে এটা যেমন তাদের জন্য ভালো হবে, পাশাপাশি স্বাস্থ্যবিধিকেও আরও বেশি গুরুত্ব দিয়ে পালন করা উচিত, তা না হলে ঝুঁকি কিন্তু রয়েছে। তবে রেলপথমন্ত্রী গতকাল নিশ্চিত করেছেন যে যেহেতু এখন পাশাপাশি সিটেই বসতে হবে এবং সংক্রমণের ঝুঁকি থাকবে করোনার, সুতরাং সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যবিধি প্রতিপালন করা অনেক বেশি জোর দিবেন। তো মোমো, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। আজ থেকে আগের নিয়মে ফিরেছে রেলওয়ে, সে খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নাজমুস সালেহী। দীর্ঘ 13 দিন পর চালুর ঘোষণা দিয়ে মাত্র একটি ফেরি ছেড়ে গেছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে। জানানো হয়েছে আর চলবে না একটিও। এর আগে বিকল্প চ্যানেলে পালের চর দিয়ে ফেরি চলাচল শুরুর ঘোষণা দেন নৌসচিব, যেটি দিয়ে পদ্মা পাড়ি দিতে 4 থেকে 5 ঘন্টা সময় বেশি লাগে। পদ্মা থেকে বাবুল হোসেনের ক্যামেরায় মাহমুদ রাকিবের রিপোর্ট। তখনও শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাটের দুই পাড়েই প্রায় সব ফেরি নোঙর করা, অথচ নৌ মন্ত্রণালয়ের সচিব বিএডব্লিউটিএ ও বিএডব্লিউটিসির চেয়ারম্যানকে নিয়ে নৌরুট পরিদর্শন শেষে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান। সচিব জানান, নাব্য সংকটে পুরানো 3টি চ্যানেলেই চলাচলের অনুপযোগী হওয়ায় 28 কিলোমিটার ঘুরে পালের চর নামে নতুন একটি চ্যানেল দিয়ে ফেরি চলাচল করবে। এতে পদ্মা পাড়ি দিতে সময় লাগবে আগের চেয়ে 4 থেকে 5 ঘন্টা বেশি। যাত্রীবাহী যান ও অ্যাম্বুলেন্স চলাচল নিরুৎসাহিত করা হবে বলেও জানান তিনি। খুব ইমার্জেন্সি যেগুলো মুভমেন্ট আছে সেগুলোর জন্য আজকে থেকে আমরা এখানে বিকল্প পথে আমরা ফেরি চলাচল শুরু করব। লোহজন যে টার্নিংয়ে যে রেগুলার চ্যানেল যেটা আছে সেটি পুনরুদ্ধারের জন্য কাজ চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। মনে হচ্ছে যে 1.5 থেকে 2 দিনের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো। এই সময়টুকু আমরা পালেচর হয়ে আমরা ফেরিটাকে আমরা কন্টিনিউ করব। ফেরি চলাচলের ঘোষণার পর বিএডব্লিউটিসির চেয়ারম্যান জানান, স্রোত নয় নাব্য সংকটই ফেরি চলাচলে মূল বাধা। পাশে যে বালুর বড় বড় স্তূপ চরগুলি আছে এগুলি স্রোতের কারণে তো ভাঙে,
ভেঙে তো ওইখানে ওই চ্যানেলগুলিতে চলে আসে। স্রোতের জন্য আমাদের ফেরি স্রোতের কারণে বন্ধ হয় না। এই যে ফেরি ছাড়লাম না, ক্যামেলে এখন চলে গেল, এত লম্বা একটা পথ পাড়ি দেবে স্রোতের এগেনস্টে, তাই না? আসলে পানির উচ্চতা কম, পানির ড্যাম্পতা কম থাকে, তো তখন তো আসলে নিচে বেঁধে যায়, স্রোত কোনো ইস্যু না। যদিও পালের চর চ্যানেলে কোনো নাম সংকট নেই, তারপরও নামকাও আসতে ছাড়ে মাত্র একটি ফেরি। এতে ক্ষোভ জানান অপেক্ষারত মালবাহী যানের চালকরা। 15 দিন এই ঘাটে বসা, এখন আজকে সকালে বলছেন আপনারা সবাই যে ফেরি সব ছাড়বে, শুরু হইবে আর কি, মানে ছাড়িয়ে দেব। তা ছাড়িয়ে দিতে যাইয়া একটা ফেরি ছাড়িয়া এখন পর্যন্ত একটা ফেরিও যে ছাড়েন নাই, ঘাট বন্ধ। তার মানুষের এই প্রচারগুলো দিয়া ক্ষমা হয়রানিগুলো করেন কা? যা চলতেছে সব ফাইলিং চলতেছে, ফেরি ছাড়বে বলে আর কোনো ফেরি চলতেছে না, ঘাট বন্ধ পুরো। বললো চালু করছে, ঠিক আছে, একটা ফেরি দিয়ে আর কোনো লড়াচড়া নেই। পরীক্ষামূলকভাবে ফেরি চলাচলের কথা বলে তা বারবার বন্ধ করে দেয় শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটের যাত্রীরা আরও বেশি ভোগান্তিতে পড়ছেন। তাই সংশ্লিষ্টরা বলছেন এই পথের সংকট টেকসইভাবে সমাধান করতে এখনই কর্তৃপক্ষের আরও বেশি নজর দেওয়া উচিত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, শিমুলিয়া, মুন্সিগঞ্জ। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু আসলে সেই অচল অবস্থা, অর্থাৎ নাকাল অবস্থা কিন্তু কাটেনি। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আসলে এই মুহূর্তে 18টি ফেরি চলাচল করছে 19টি ফেরির মধ্যে। এর মধ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পাটুরিয়া দৌলতদিয়ার পাটুরিয়া ঘাটের 5 নম্বর যে ঘাটটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। এটা আসলে নাব্যতা সংকটের কারণে মধ্যরাত থেকে কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এই যে পাটুরিয়ার 5 নম্বর ঘাটের যে নাব্যতা সংকট রয়েছে তা দূর করার জন্য এবং পানির গভীরতা আনার জন্য কিন্তু তারা ড্রেজিং কাজ করছে। তো অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়ার পাটুরিয়ার যে 4টি ঘাট রয়েছে, 4 নম্বর ঘাটের কিন্তু 3 নম্বর পকেটটি কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ 3 নম্বর পকেট থেকে শুরু করে এবং 5 নম্বর ঘাট পর্যন্ত যতটুকু জায়গা রয়েছে সব নাব্যতা সংকটে দেখা দেওয়া, সেখানে ড্রেজিং কাজ পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু পদ্মা যমুনা পানি কমছে, কমাতে কিন্তু এই নৌরুটে দেখা দিয়েছে আসলে গভীরতা, পানির গভীরতা কমে এসেছে। আর অন্যান্য দিনের মতো আজও কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বেশ চাপ রয়েছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল আসলে ব্যাহত হচ্ছে বা বন্ধ থাকছে প্রায়, সেই জন্যই কিন্তু সেই এই পাটুরিয়া দৌলতদিয়া বিকল্প রুট হিসাবে ব্যবহার হচ্ছে। এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়ার পাটুরিয়া ঘাটে যে 2টি টার্মিনাল রয়েছে, এই 2টি টার্মিনাল কিন্তু পরিপূর্ণ রয়েছে পণ্যবাহী ট্রাকে, এবং সেক্ষেত্রে কিন্তু পাটুরিয়া ঘাট থেকে 7 কিলোমিটার দূরে আসলে আরিচা যেহেতু উথুলি সংযোগ রয়েছে, সেখান থেকে 3 কিলোমিটার এলাকা জুড়ে, অর্থাৎ উথুলি থেকে ঠিক একদম শিমুলিয়া থানা রোডের সম্পূর্ণ কিন্তু যানবাহনকে সারিবদ্ধ করে রাখছে আসলে পুলিশ কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে কিন্তু আমি ঘাটের যে কর্তৃপক্ষ রয়েছে তার সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে নাব্যতা সংকট দূর করার জন্য যতটুকু সময় লাগে ততটুকু 5 নম্বর ঘাট বন্ধ থাকবে। আসলে ভোগান্তি কিন্তু এই রুটে শেষ হচ্ছে না। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়েছে, সে খবর জানাতেই এতক্ষণ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। মাদারীপুরে পদ্মার গ্রাসে নদীতে বিলীনের পথে শিবচর ইউনিয়ন পরিষদ ভবন। এরই মধ্যে ভবনটির 2টি পিলার নদীগর্ভে চলে গেছে। যে কোনো সময় পুরো ভবনটি বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। 2012 সালে 61 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় শিবচরের বন্দরখোলা ইউনিয়ন পরিষদের দোতলা ভবনটি।
স্থানীয়রা জানায় গত রোববার থেকে ভবনটি ভাঙনের মুখে পড়ে। পরিষদ ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং আসবাব। ভাঙনের কবল থেকে রেহাই পেতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কাপ্তাই হ্রদ বাঁচাতে দ্রুত দখল ও দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে রাঙামাটি জেলা নদী রক্ষা কমিটি ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সভায় এই সুপারিশ করা হয়। সাম্প্রতিক সময়ে কাপ্তাই হ্রদের দখল প্রবণতা বেড়ে যাওয়ায় করণীয় নির্ধারণে জরুরি এই সেবার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় সংগঠন দুটির পক্ষ থেকে হ্রদের নাব্যতা রক্ষায় দ্রুত ড্রেজিংয়ের ব্যবস্থা করা, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ও হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। গাজীপুরের টঙ্গীতে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাতে টঙ্গীর আলের টেক এলাকার মিঠু খন্দকারের ডিশ অফিসের সামনে আড্ডা দিচ্ছিলেন মিলন, প্রিন্স ও টুটুল সহ কয়েকজন। হঠাৎ ২০-৩০ জন মাস্ক পরা লোক এসে মিলন ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। এ সময় তাদের এলোপাতাড়ি কোপে মারাত্মক জখম হন মিলন ও তার বন্ধুরা। তাদেরকে উদ্ধার করে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত প্রিন্সের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মিলনের বাড়ি কুড়িগ্রামে। তিনি টঙ্গীর মিরাশপাড়া এলাকার পারমিতা ফ্যাশন ওয়াশিং কারখানায় চাকরি করতেন। কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ জানায়, হোসেনপুরে গড়মাছুয়া নামা গ্রামের আমিনুল হকের কাছে ৩,০০০ টাকা পেতেন রাজমিস্ত্রি বকুল মিয়া। এ নিয়ে উভয়ের মধ্যে চলা বিরোধ নিষ্পত্তির জন্য হাজিপুর বাজারে সালিশে বসেন তারা। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে বকুলের লোকজন আমিনুলের ওপর হামলা চালায়। এতে তার ছোট ভাই তাইজুল ইসলাম, ভাতিজা শামীম ও স্থানীয় জালাল গুরুতর আহত হন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাইজুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান, সোমবার বিকেলে অটল টিলা পুলিশ ক্যাম্পের সদস্য নাজমুল হাসান জনজাগরণ বৌদ্ধবিহারের পাশের একটি বাগানে নিয়ে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে অভিযুক্ত নাজমুল হাসানকে আসামি করে একটি মামলা করেন। জামালপুরে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে শেরপুর থেকে উদ্ধার করা হয়েছে ৫ বছরের এক শিশুকে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার বিকেলে সদর উপজেলার শাহবাজপুরের খুরশিদ আলমের পুত্র সন্তান জুনাইদকে দোকানে নেয়ার কথা বলে অপহরণ করে তার ফুফাতো চাচা জালাদ উদ্দিন। ৫০,০০০ টাকা মুক্তিপণ দিলে ছেড়ে দিবে বলে দাবি করে সে। এই বিষয়ে জামালপুর সদর থানায় অপহরণ মামলা করেন জুনাইদের বাবা খুরশিদ আলম। পরে পুলিশ অভিযান চালিয়ে জালালের বাড়ি শেরপুরের নকলা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় জালালের বড় ভাইকে আটক করা হলেও মূল অপহরণকারী জালাল পলাতক রয়েছে। সদাই খাবার নাইকে নিয়ে গেছে, খোঁজাখুঁজি করার পরে পাই না, পাওয়ার পরে না পাওয়ার পরে আর ফোনে যোগাযোগ করার পরে কিছু টাকা চাইছে, যে কিছু টাকা পাঠাই দিয়ে। পরে আমরা গেলাম যে নম্বর টম্বর নাই, পুরাই টাকা পাঠাই দিই মাঝরাতি। এসে করার পরে পরে আর ঠিকানা মিকানা দিল না। পরে আইসে পুলিশের জন্য অভিযোগ করলাম। পুলিশের এই যে খোঁজাখুঁজি করে যে এতখানে নিয়ে দিল। করোনা ভাইরাসের প্রভাবের কারণে দীর্ঘদিন সরকারি অফিস বন্ধ থাকায় সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে ৫ মাস ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাদের বয়স গত মার্চে ৩০ বছর পূর্ণ হয়ে গেছে তাদেরকে আবেদনের সুযোগ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। করোনা পরিস্থিতির কারণে মন্ত্রণালয় বিভাগ ও সংস্থা সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিতে না পারায় আবেদনকারীদের বয়সে ৫ মাস ছাড় দেওয়া হয়েছে। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর,
মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। ঢাকার করিম জুট মিলসের শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যক্রম শুরু হলো। দ্রুত খরচ হয়ে যেতে পারে, ব্যাহত হতে পারে আর্থিক নিরাপত্তা। এমন আশঙ্কা থেকেই ধাপে ধাপে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেওয়ার পর চলতি অর্থবছরে একসঙ্গে সব টাকা দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী। তবে অতীত অভিজ্ঞতা সুখকর না হওয়ায় পাটকল বেসরকারীকরণ না করে বিকল্প চিন্তা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিকরা। বহু আলোচনা সমালোচনার পর অব্যাহত লোকসানের দোহাই দিয়ে চলতি বছরের ১ জুলাই একসঙ্গে ২৫টি পাটকল বন্ধ করে দেয় সরকার। পাওনা অর্থ পরিশোধ নিয়ে দফায় দফায় আন্দোলন আর সরকারের সঙ্গে আলোচনা চলে শ্রমিকদের। এরপর অন্যরকম এক সকাল দেখল পাটকল শ্রমিকরা। ডেমরার করিম জুট মিলে পাওনা পরিশোধ অনুষ্ঠানে ১৭ লাখ টাকার চেক হাতে পেয়ে অভিভূত এক শ্রমিক। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও এখনো কাজ হারানোর কষ্টে আছেন। কিছুটা সংশয় পাটকল বেসরকারীকরণ নিয়েও। কাজ করে অন্তত কম পাই আর বেশ পাই, আমরা শান্তিতে ছেলে মেয়ে নিয়ে দুটো খাইতে পারবো। আর যদি মালিকানা দেয় তাহলে আমরা মনে হয় ওই ধরনের 1 বছর 6 মাস চালাইয়া পরে আবার বন্ধ করে দিব। চাকরি ছেড়ে গেছে, মারা গেছে, সে পয়সা পায়নি, এই সিরিয়া দিতে নিতে পারে না। যেই নেক আমাদের কাজের যদি তারা মূল্যায়ন করে, আমাদের ঠিকমতো বেতন দেয়, ঠিকমতো আমাদের শ্রমের মূল্য দেয়, তাহলে আমরা কাজ করব। দীর্ঘ মেয়াদে শ্রমিকদের আর্থিক সুরক্ষা দিতেই একসঙ্গে অর্থ পরিশোধের সিদ্ধান্তের কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী। আর কর্মক্ষম শ্রমিকদের আয়ের সংস্থানে পরিকল্পনা গ্রহণের আশ্বাস শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর। ওনারা এই চটকালগুলো আধুনিকায়ন করে চালু করার যে ব্যবস্থা, যাদের বয়স আছে তারা আগে কিন্তু এই কারখানায় এই মিলগুলোই তারা কাজ পাবে। প্রধানমন্ত্রী আমাকে ফোন করলেন, ওদের যে 300 টাকা দিবা, ওরা 1 বছর পরে খেয়ে ফেলবেন। যে উদ্দেশ্য তোমরা দিচ্ছ এই উদ্দেশ্য সফল হবে না, তাদেরকে তুমি একবারে দিয়ে দাও। বন্ধ হয়ে যাওয়া 25টি পাটকলের 34,716 জনের সরকারের কাছে মোট পাওনা 5,000 কোটি টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন একাই প্রায় 458 কোটি টাকার 5টি প্রকল্পের পিডি। ঘুষ, দুর্নীতি ও অনিয়মের কারণে বাতিল হয়ে গেছে জাইকার 50 কোটি টাকার উন্নয়ন প্রকল্প। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। 210 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন, 113 কোটি 77 লাখ টাকার যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়, 60 কোটি টাকার ড্রেন ও ফুটপাথ নির্মাণ, 49 কোটি টাকার সড়ক বাতি স্থাপন ও 25 কোটি টাকার রিহ্যাবিলিটেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট রোড ইন সিটি, এই 5টি প্রকল্পের পিডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন। অথচ একের বেশি প্রকল্পের পিডি হওয়ার নিয়ম নেই। প্রত্যেকটি প্রকল্পেই বড় বড় অনিয়ম, দুর্নীতি ধরা পড়েছে। এছাড়াও অসংখ্য অভিযোগ মাথায় নিয়ে টানা 12 বছর এই প্রতিষ্ঠানে আছেন তিনি। ওই বিধিমালাটা না হওয়ার কারণে এই বদলিটা হচ্ছে না। কোনো কর্পোরেশন, শুধু রংপুর না, সারা বাংলাদেশের কোনো কর্পোরেশনের কোনো অফিসার এক কর্পোরেশন থেকে আরেক কর্পোরেশনে বদলি হচ্ছে না, একমাত্র ওই বিধিমালা তৈরি না হওয়ার কারণে। দুর্নীতির কোনো অভিযোগ মানেন না মেয়র মোস্তাফিজুর রহমান। অনিয়ম আমি করিনি, অনিয়ম আপনারা করাচ্ছেন। সম্প্রতি সিটি কর্পোরেশনের এসব দুর্নীতির অভিযোগ জমা হয়েছে দুদক চেয়ারম্যানের দফতরে। এই অভিযোগটা বাছাই কমিটিতে উত্থাপিত হবে, সেখানে যে সিদ্ধান্ত হবে সিদ্ধান্তের আলোকে রংপুর বরাবর আসবে এবং আমি জানবো, আমাকে অন্তত চিঠির একটা অনুমতি দেওয়া হবে। 2015 সালে কর্পোরেশনের প্রথম মেয়র শরফুদ্দিন আহমেদের সময় দরপত্র বা কোটেশন ছাড়াই 30 কোটি টাকার 49টি কাজ পছন্দের ঠিকাদারদের দেয়া এবং কাজ হওয়ার আগেই বিল দিয়ে দেওয়ার অভিযোগে আরও একটি মামলা হলেও তার হদিস নেই। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভোরের সময় আরও থাকছে। করোনায় গৃহবন্দী দশা কাটাতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, উজ্জীবিত হোটেল মোটেল ব্যবসায়ী ও দোকানিরা। আবারও পেঁয়াজের খবর। সারা দেশে ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে নাটোরের পাইকারি দেশি পেঁয়াজের বাজারেও। গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টেশন বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন।
মোমো আমি এখন রয়েছি নাটোরের স্টেশন বাজারে। এটি পেঁয়াজের শহরের সবচেয়ে বৃহত্তম বাজার। গত 2 দিন ধরে যে নাটোরের পেঁয়াজের বাজার অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে, এর প্রেক্ষিতে আজকে নাটোরের বাজারে পেঁয়াজ একেবারেই কম রয়েছে। বিশেষ করে মজুতদারি ব্যবসায়ী এবং বড় বড় মজুতদার কৃষক, তারা আজকে পেঁয়াজ একেবারেই নাটোরের বাজারগুলোতে আনেননি। প্রতিদিন এখানে 10 থেকে 12 টন পেঁয়াজ শহরের জন্য বিক্রি হলেও আজকে মাত্র 1.5 থেকে 2 টন পেঁয়াজ এখানে রয়েছে। 1.5 থেকে 2 টন এখানে পেঁয়াজ বিক্রি হয়েছে। এই বাজারটাতে একেবারে পেঁয়াজ শূন্য বললেই চলে। পাশাপাশি যে 50 টাকার পেঁয়াজ এখন পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। খুচরা পর্যায়ে এটা শহরের বিভিন্ন জায়গায় যেতে 90 টাকা পৌঁছাবে। মোমো আপনি জানেন যে পেঁয়াজের অস্থির পরিস্থিতিতে সারা দেশের মতো গত রাতেও নাটোরের জেলা প্রশাসনের একটি জরুরি বৈঠক হয়েছে। এখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পেঁয়াজ ব্যবসায়ীরা ছিল। তারা এখানে যেটুকু নিশ্চিত করেছে, প্রতি কেজি 2 কেজির উপর কোনো খুচরা পর্যায়ে ক্রেতাদের পেঁয়াজ বিক্রি করা হবে না। এছাড়া নাটোর জেলায় চলতি বছরে ৭১,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। সেই পেঁয়াজের মধ্যে এখনো 9 সেপ্টেম্বর পর্যন্ত নাটোর জেলার কৃষকদের হাতে রয়েছে ৬৭,০৯৭ মেট্রিক টন পেঁয়াজ। এই পেঁয়াজগুলো বাজারে না আসার কারণে অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে। এই খুচরা পর্যায়ের ক্রেতাদের দাবি মজুতদারি বন্ধ করতে হবে এবং মজুতদারি যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো যদি বাজারে আনা যায় তাহলে নাটোরের পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে। মোমো এই ছিল নাটোরের বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। পেঁয়াজের বাজারের সবশেষ খবর জানাতে নাটোরের স্টেশন বাজার থেকে যুক্ত হয়েছিলেন আল মামুন। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় দেশে বাড়তি দামের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে প্রশাসন। এদিকে ভারতীয় অংশে আটকে পড়া পেঁয়াজের শত শত ট্রাক দ্রুত দেশে ঢোকার বিষয়ে আশাবাদী ব্যবসায়ীরা। পেঁয়াজের মজুদ বন্ধে গতকাল সকাল থেকে মাঠে নামে প্রশাসন। অভিযান চালানো হয় দেশের বিভিন্ন পাইকারি কাঁচা বাজারের আড়তগুলোতে। অসাধু ব্যবসায়ীদের মজুদের মাধ্যমে পেঁয়াজের কৃত্রিম সংকট রুখতেই এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। এ সময় পেঁয়াজের মজুদ ও অতিরিক্ত দাম নেয়ায় ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। আমদানি বন্ধ করে দেওয়ার খবরে ঝিনাইদহের শৈলকুপা হাটেও বেড়েছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে প্রতি মণ পেঁয়াজ ২,০০০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩,৫০০ টাকায়। ভারত সরকার হঠাৎ পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারকরাও। তারা জানান, আগের এলসি করা কোটি কোটি টাকার ট্রাক বোঝাই পেঁয়াজ আটকে পড়েছে ভারতের অভ্যন্তরে। এতে ট্রাকে পচে এবং পেঁয়াজ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। পাবনায় পেঁয়াজের বাজারের খবর জানাতে সুজানগর বাজারে আছেন সহকর্মী এস.এ. আসাদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আসাদ। জি মুমু, আপনি জানেন যে আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা জেলার পেঁয়াজ উৎপাদনে সমৃদ্ধ সুজানগর উপজেলার সুজানগর বাজারে। এই হাট সপ্তাহে 2 দিন বসে, রবি এবং বুধবার। আজকে বুধবার হাটবারে আমরা এসে এখানে দেখছি সকাল থেকেই বেচা কিনা শুরু হয়ে গেছে একের পর এক। আমি একটু হাট দেখাতে চাচ্ছি। সকাল থেকে কেনা বেচা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে ক্রয় করছেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে এই পেঁয়াজ পৌঁছে দেওয়ার জন্য। যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হলো, গত পরশুদিন থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর থেকে হঠাৎ করে এই বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। যে পেঁয়াজ ছিল 1 মণ পেঁয়াজ গত হাটে বিক্রি হয়েছে 1800 থেকে 2000 টাকা মণ। সেই পেঁয়াজ আজকের বাজারে এখানে 3000 থেকে 3100-3200 টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এখানে হঠাৎ করে এই পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বিক্রেতারা খুশি হলেও
ক্রেতারা অত্যন্ত ভয়ের মধ্যে আছে কিনতে। তারা ভাবছে আবার যদি ভারত থেকে পেঁয়াজ আবার আমদানি হয় তাহলে হয়তো তারা লোকসানে পড়তে পারে, এই আশঙ্কায় তারা পেঁয়াজ কিনতে ভয় পাচ্ছেন। তবে চাষিদের সাথে আমি যেটুকু কথা বলে জানতে পেরেছি, চাষিরা এই পেঁয়াজের দামে, যেহেতু পাবনা একটি পেঁয়াজ উৎপাদনে সমৃদ্ধ, বাংলাদেশের মধ্যে মোট পেঁয়াজ উৎপাদনের 1/3 পেঁয়াজ এই পাবনায় উৎপাদিত হয়, সেই হিসাবে চাষিরা অত্যন্ত আনন্দিত এবং এই পেঁয়াজের দামে তারা অত্যন্ত খুশি। অপরদিকে আমি কথা বলেছি হাট কমিটির লোকজনের সাথে, তারা আমাকে যেটা জানিয়েছেন, এই হাটে কয়েক হাজার মন পেঁয়াজ এই হাটবারে বিক্রি হয়, কেনা বেচা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরা পেঁয়াজ কিনে নিয়ে যান। আমি কথা বলেছি কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ যেটি আমাকে জানিয়েছে সেটি হচ্ছে পাবনায় এবার উৎপাদন হয়েছে 6,45,580 মেট্রিক টন এবং পাবনায় মোট আবাদ হয়েছে 51,480 হেক্টর জমিতে। এই ছিল মোমো আমার কাছে পাবনার সর্বশেষ পেঁয়াজের হাট থেকে তথ্য। পাবনার সুজানগর বাজার থেকে পেঁয়াজের বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এস.এ. আসাদ। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল বন্দর দিয়ে নিয়মিত ভারতের সঙ্গে হচ্ছে পণ্য আমদানি রফতানি। এ পথেই নতুন করে যুক্ত হতে যাচ্ছে নেপাল। ট্রানজিট চালু হলে শুরু হবে সরাসরি নেপাল বাংলাদেশের পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম। রেলবন্দর ঘিরে বাণিজ্য বাড়লে হবে নতুন কর্মসংস্থান। ত্রিদেশীয় ট্রানজিট ঘিরে এমন সম্ভাবনাই দেখছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর, ওপাশেই ভারতের সিংগাবাদ রেলবন্দর। এখান দিয়ে রেলযোগে দীর্ঘদিন ধরে আনা নেওয়া হয় দুদেশের পণ্য। এ পথেই 1976 সালে চুক্তি অনুযায়ী নেপালকে ট্রানজিট দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বাস্তবায়িত হলে রহনপুর হবে ব্যবসায়িক কেন্দ্র বলে আশা স্থানীয়দের। ব্যবসা বাণিজ্য তো অবশ্যই, একটা রাস্তা থেকে আর একটা রাস্তায় মাল লেনদেন হলে তো অবশ্যই ভালো। সরকার যে পদক্ষেপ নিয়েছে হিসেবে যে মানে অনেক লোকের কাজ হবে, হাজার লোকের কাজ হবে। পরিকল্পনা অনুযায়ী নেপালের বিরাটনগর হয়ে ভারতের মধ্যে 217 কিলোমিটার পাড়ি দিয়ে পণ্য নিয়ে রেল প্রবেশ করবে বাংলাদেশে। আবার মংলা বন্দর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিয়ে একই পথে যাবে নেপালে। এতে বাংলাদেশ নেপালের মধ্যে বাণিজ্য বাড়ার সাথে সাথে দুদেশের অর্থনীতি শক্তিশালী হবে অভিমত সংশ্লিষ্টদের। অনেকবার আমাদের এখানে মার্কেটিংয়ের জন্য আসছে, তো আমার মনে হয় সেই দ্বারটা উন্মোচন হচ্ছে এবং ব্যবসার একটা বড় অর্থনৈতিক উন্নয়ন আমরা আশা করছি। আর রহনপুর রেল বন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা হলে ট্রানজিটে ত্রিদেশীয় বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের যাতায়াতের পথ সহজ হবে বলে মনে করেন এলাকার সংসদ সদস্য। এই দিক দিয়ে যদি যোগাযোগটা স্থাপন হয় তাহলে আমাদের এই অঞ্চলের, বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এই জেলাগুলোর খুব লাভবান হবে। রেলপথের পূর্ণ সক্ষমতা থাকায় ত্রিদেশীয় ট্রানজিটে ট্রেন চলাচলের সংখ্যা বৃদ্ধিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক। ফ্লো অনেক বেড়ে গেছে, এটা চলছে, আমাদের গুডসের ট্রাফিক ক্যারিং চলছে, এটা তারা অফার দিচ্ছে, আমরা অ্যাকসেপ্ট করতেছি, আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা তো নাই। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে পণ্য আমদানি রপ্তানি বাড়াতে করতে হবে স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন। বাংলাদেশ, ভারত, নেপাল ত্রিদেশীয় বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হবে রেলের এই পথেই। এই পথ দিয়েই নতুন নতুন পণ্য আমদানি রপ্তানি, সেই সাথে রেলওয়ে ইমিগ্রেশন দ্রুতই চালু হবে, সেই স্বপ্ন বুনছেন এ অঞ্চলের ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলে। রহনপুর রেল সীমান্ত থেকে রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। গাজীপুরে নদী ঘেঁষা দেশীয় মাছের বাজার রঘুনাথপুর। নানা জাতের টাটকা মাছের পসরা সাজিয়ে ডাক হাঁকেন বিক্রেতারা। আর অল্প সময়ে বিক্রি ও কিনতে পেরে খুশি উভয় পক্ষ। মাছ বাজার ঘুরে রিপোর্ট করেছেন রাজিবুল হাসান। তুরাগ গোয়ালিয়া নদী থেকে রাতভর মাছ শিকার করে বাজারে তোলেন জেলেরা।
রুই, কাতল, চাপিলা, পুঁটি সহ হরেক রকম মাছ কিনতে ভিড় করেন ক্রেতারা। অল্পক্ষণেই মাছ বিক্রি ও টাটকা মাছ সাধ্যের মধ্যে পেয়ে খুশি ক্রেতা বিক্রেতা। নদীর থেকে আসে তো, চকে থেকে আসে, ওই অল্প অল্প দিলে আমরা ডাইকা বেশি। চেলা এবং চেপলা অনেক মাছ, বিভিন্ন ধরনের মাছ স্বাভাবিকভাবে বিক্রি হয়। ডাকে বিক্রি করি যেমন 300 বলতাছে, 310 বলতাছে, যে বেশি বলবো আমরা তার কাছে বিক্রি করতেছি। আমি এখান থেকে কিনা বাউল মির্জাপুর বাজারে বিক্রি করি। মাছ স্থিতিশীল দামের মধ্যে আছে। ঐতিহ্যবাহী এ বাজারের নিরাপত্তায় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা রয়েছে বলে জানান ইজারাদার। এই বাজারে দূর দূরান্ত থেকে লোকজন আসে মাছ বিক্রি করতে, তাদের জন্য কোনো সমস্যা না হয় সেদিকে আমি সম্পূর্ণ সময় সতর্ক থাকি এবং প্রশাসনিকভাবে আমাদের সহযোগিতা যথেষ্ট আছে। মাত্র 2 ঘন্টা ব্যাপী চলা এই বাজারে প্রতিদিন প্রায় 1.5 লক্ষাধিক টাকার দেশীয় মাছ বেচাকিনা হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। খুলনার বাজারে বেড়েছে মাছের সরবরাহ, সকাল থেকে চলছে বেচাকেনা। এই মুহূর্তে রূপসা পাইকারি মাছের বাজারে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল। মোমো, খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে ভোর থেকে শুরু হয়েছে মাছ বেচাকেনা কার্যক্রম। সকাল থেকে ভোর থেকে এটি চলবে সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত এখানে বেচাকেনা চলে। আমরা যেটি দেখেছি যে সব রকমের যে মাছ, সেই মাছের কিন্তু সরবরাহ এই মুহূর্তে খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে, এবং মাছের যে সরবরাহ সে অনুযায়ী ক্রেতাও সমাগম এখানে বেশ বেড়েছে। এবং বিশেষ করে এই মুহূর্তে তো এই ইলিশের যে মৌসুম চলছে, যদিও সরবরাহ কিছুটা গত কয়েকদিনের তুলনায় কম, তারপরেও কিন্তু বাজারে মানুষ আসছে এবং ইলিশ কিনতে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন। এবং ইলিশের পাশাপাশি আমরা দেখেছি যে দেশি প্রজাতির এবং সামুদ্রিক যে মাছগুলো রয়েছে, সব মাছগুলোও কিন্তু বাজারে সরবরাহ বেড়েছে। এবং আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে ইলিশের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী রূপসা পাইকারি মাছ বাজারে প্রতি বছরই মৌসুমে পর্যাপ্ত ইলিশে এখানে পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের ক্রেতারা তারা এখানে ইলিশ কিনে থাকে। যদিও ইলিশের বিভিন্ন রকমের প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদে মানুষ কিন্তু ইলিশ কিনে থাকে। এবং এখানে আমরা দেখেছি যে বড় সাইজের ইলিশের পাশাপাশি অনেকে জাটকা ইলিশও বিক্রি করছে, এবং যেটি আইনত এটি বিক্রি করা নিষিদ্ধ, তারপরেও কিন্তু এই বাজারে কিন্তু জাটকা ইলিশ বিক্রি চলছে। তবে যেটি আমরা এই মৌসুমে আমরা দেখেছি যে 1 কেজি সাইজের যে ইলিশ, সামুদ্রিক ইলিশ, সেইগুলো কিন্তু 600 টাকা পর্যন্ত কেজিতেও এখানে বিক্রি হয়েছে। এবং বর্তমানে এটি কিছুটা দাম বেড়েছে এবং মূলত বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন নদ নদী থেকে এবং নদ নদীর বাইরে যে সামুদ্রিক যে সমুদ্রে যে মাছ ধরা পড়ে, সেই মাছগুলো কিন্তু এখানে এসে থাকে এবং দামে অনেকটা সস্তায় পাওয়া যায় ভরা মৌসুমে। তো আমরা এই মুহূর্তে একজন পাইকারি ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। আচ্ছা, বাজারে আপনাদের ইলিশের সরবরাহ কেমন এবং দাম কেমন কোন মাছের? ইলিশ সরবরাহ বেশি, দামও কম। এই 1 কেজি মাছ 800 850, এই আর ছোট আছে এই যে 3-4 কেজি 330 40। গত মৌসুমের তুলনায় এবার কেমন পাচ্ছে? অনেক মাছ বেশি, মাছ বেশি, পাইকারও বেশি। মাঝে করোনার জন্য পাইকার কম ছিল, এখন দেশে করোনা কমছে, পাইকারও ইনশাল্লাহ বাড়ছে। আপনারা যে বিনিয়োগ করেছেন তাতে কি আপনারা খুশি? হ্যাঁ, খুশি। আর যদি আমাদের প্রধানমন্ত্রী সহযোগিতা করে, আমাদের দিকে খেয়াল রাখে, আরো ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি ইলিশ কিনতে আসছেন? আচ্ছা, ইলিশ কেমন দাম দেখছেন বাজারে? এই 340 টাকা, 50 টাকা। এই 1 পোয়া 300 গ্রাম, 350 গ্রাম। আগের তুলনায় কম? না, কম আছে। বাবু, শুনছিলেন যে এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের কিছু বক্তব্য। তারা বলছেন যে গত বছরগুলোর তুলনায় এই বছর কিন্তু ক্রেতাদের সংখ্যা যেমন বেশি এবং ইলিশের দামও কিন্তু অনেকটা নাগালের মধ্যে, এবং যে কারণে কিন্তু বাজারে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং একটা বিষয় এখানকার ব্যবসায়ীরা যিনি বলেন যে ইলিশ মৌসুমে কিন্তু অন্যান্য মাছেরও সরবরাহ বাড়ে এবং মাছের দামও কিন্তু কমে যায়। তো আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আপনারা তো ইলিশের বাইরে অন্যান্য মাছ বিক্রি করছেন, তো এই মুহূর্তে বাজারে মাছের সরবরাহ, দেশি মাছের সরবরাহ এই মুহূর্তে দেশে যে মাছ বিক্রি করছি আমরা, দেখেন বাজারে পাইকার আছে, মাছের আসলে দাম কম। বাজারে যথেষ্ট পরিমাণ মাছ আমদানি হচ্ছে, সেহেতু মাছ কম দাম। আর ইলিশ মাছের আমদানি এই সময় একটা মৌসুম, সেভাবে চলতে আছে। আপনারা ব্যবসায়িকভাবে কতটা লাভবান?
আমরা ব্যবসায়ীরা এই মুহূর্তে বেশি একটা লাভবান হইতে পারতেছে, এখানে মাছ বিক্রি হচ্ছে না। একই মাছ দুইবার যখন বিক্রি হয় কাঁচামাল ডিসকালার হয়, দাম অটোমেটিকলি কম হয়। এতে তো ক্রেতারা তো খুশি, খরিদ্দার ক্রয়কৃত খরিদ্দার যারা বাইরে থেকে আসে তারা কিনে বেশ খুশি আছে, কিন্তু আমরা বিক্রি করে ততটা খুশি না। এই মাছ কেনা 460 টাকা করে, 400 টাকা দাম কয় বাজারে। মোমো শুনছিলেন যে একজন বিক্রেতার কথা, তিনি বলছিলেন যে ইলিশ মাছের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু দেশি মাছের সরবরাহ বেড়ে গেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে এখানকার ভেটকি মাছ, চিংড়ি মাছ এবং বাইন মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাচ্ছি। এবং বিক্রেতারা একটা কথা বলছেন যে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু এইসব মাছের দামও কিন্তু আগের থেকে তুলনায় কম। যে ভরা মৌসুমে এই মাছের দাম এই মুহূর্তে কিন্তু তারা বলছেন 400 টাকা, যেটি কিন্তু যখন মৌসুম থাকবে না তখন কিন্তু এই মাছের দাম কিন্তু 700 থেকে 800 টাকা পর্যন্ত কেজিতে বেড়ে যাবে। তো আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানকার মাছগুলোতে, আড়তগুলোতে মাছের যে সরবরাহ এবং এখানকার প্রচুর মাছ কিন্তু ইলিশের এখানে মাছের যোগান রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে যে মাছ আসছে সেটি কিন্তু কার্টুন করে রাখা হয়েছে এবং একে একে কিন্তু খোলা হচ্ছে এবং প্রচুর ইলিশ কিন্তু নামছে এবং ক্রেতারা অপেক্ষা করছে কোন সাইজের মাছ তারা কখন কিনবেন। বিশেষ করে আমাদের এই অঞ্চলে বরিশাল এবং পার্শ্ববর্তী যে নদ নদীগুলো রয়েছে এই মাছের চাহিদাটা একটু বেশি এখানকার, এবং এই মাছ ক্রেতারা বলছেন যে এই মাছগুলোর স্বাদও বেশি, আর যে কারণে তারা এটি পছন্দ করে থাকেন। এবং যে গভীর সমুদ্র থেকে যে মাছগুলো এসে থাকে সেইগুলোর স্বাদ কিছুটা কম, আর যে কারণে এই মাছের ক্রেতা কিন্তু সবাই কিন্তু এই মাছগুলো পছন্দ করে না, যেটি বরিশাল এবং আশেপাশের নদ নদীগুলোর মাছ যেগুলো ক্রেতারা কিনে থাকেন। তবে গভীর সমুদ্র বন্দরের যে সমুদ্রের যে মাছগুলো খুলনার এই বাজারে আসছে সেগুলো কিন্তু আসার কারণেই কিন্তু অন্যান্য সাইজের বা অন্যান্য জায়গার যে ইলিশগুলো রয়েছে সেইগুলোর দামও কিন্তু কিছুটা কমে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1 কেজি এবং তারও বেশি সাইজের বড় বড় সাইজের ইলিশ রয়েছে এবং তার ছোট সাইজের ইলিশ রয়েছে যেগুলো ক্রেতারা কিনছেন। তারপরে আমরা আরেকটু কথা বলতে চাই যে আপনার এখানে কোন কোন সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে আসলে মাছগুলোর দাম কেমন? আপনার এখানে পাওয়া যাচ্ছে উপরে 1 কেজি 500 গ্রাম, নিচে আছে 1 কেজি 100, 1 কেজি 900, 800। এই মাছগুলো বেশি, আর ছোট মাছ খুবই কম। বর্তমানে ছোট মাছটা খুবই কম, 1 কেজি 400-500 গ্রাম যে মাছটা এটাই বিক্রি হচ্ছে 900 টাকা, 950 টাকা। ধন্যবাদ আপনাকে। মোমো এতক্ষণ শুনছিলেন ব্যবসায়ীদের কথা এবং ক্রেতাদের কথা। ব্যবসায়ীরা বলছেন যে আগামী 2-3 দিনের মধ্যে আবার গণ শুরু হবে এবং মৌসুম শুরু হলে আরও বেশি দাম কমে যাবে ইলিশের। তো এই ছিল আমার কাছে খুলনার রূপসার পাইকারি মাছ বাজার থেকে সব রকম মাছের যে সরবরাহ বেড়েছে তার সর্বশেষ খবর। খুলনায় রূপসা পাইকারি মাছের বাজার থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। আবারও সুন্দরবন ও তার আশপাশে সংগঠিত হচ্ছে জলদস্যুরা। এতে আতঙ্ক বিরাজ করছে জেলেদের মাঝে। দস্যুরা সংগঠিত হলে জেলেরা জিম্মি ও নির্যাতনের শিকার হওয়ার সাথে সাথে লোকসানের মুখে পড়বেন ব্যবসায়ীরা। মৎস্যজীবী নেতারা বলছেন, দস্যু মুক্ত করে সুন্দরবনে র্যাবের ক্যাম্প স্থাপনের কথা থাকলেও তা করা হয়নি। কোস্টগার্ড বলছে এ ব্যাপারে তৎপর তারা। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। সুন্দরবনের ভিতরেই তৈরি হচ্ছে অস্ত্র, আর তা বিক্রি হচ্ছে উপকূলের দস্যুতায় আগ্রহী ব্যক্তিদের মধ্যে। কোস্টগার্ডের অভিযানে গত 17 জুন সুন্দরবনের পূর্বাংশে মেলে অস্ত্র তৈরির আস্তানা। পরের মাসের 14 জুলাই একই ধরনের 5টি বন্দুক সহ গ্রেপ্তার হয় বরগুনার পাথরঘাটা উপজেলার কামাল নামের একজন। মূলত সমুদ্রে ডাকাতি করতে অস্ত্র কিনে সদস্য সংগ্রহ করছিল। একের পর এক দস্যু ও দস্যুতার জন্য অস্ত্র উদ্ধার হওয়ায় আতঙ্ক শুরু হয়েছে উপকূলের জেলেদের মাঝে। তারা বলছেন, দস্যুরা সংগঠিত হতে পারলে মুক্তিপণের দাবিতে আবারও জিম্মি করে নির্যাতন শুরু করবে তাদের উপর, আর এতে লোকসানের মুখে পড়তে হবে মৎস্যজীবীদের। জলদস্যু যদি না থাকে তাহলে জালের সব জালেদের জন্য ভালো। ব্যবসা সাগর দিয়ে, সাগর না দেখতে জলদস্যু কি হারবে কি, খাওয়া তো লাগবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন এই যে সুন্দরবন জানো কোনো ডাহাই যেন কোনো ঢুকতে না পারে, আমার ক্ষয়ক্ষতি যেন না হয়।
সুন্দরবনে র্যাব ক্যাম্প স্থাপনের আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় দস্যুরা সংগঠিত হবার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। র্যাবের মহাপরিচালক বেনজির রহমান সাহেব ছিল তখন সে বলছিল যে 4টে ঘাঁটি দেবে সুন্দরবনে র্যাবের, কিন্তু আসলে এই ঘাঁটিগুলো এখন পর্যন্ত হয় নাই। এই ঘাঁটিগুলো যদি হয় তাহলে জেলেরা আরও স্বস্তি পাইবে। অবশ্য কোস্টগার্ড বলছে জলদস্যুরা যাতে সংগঠিত হতে না পারে সেজন্য তৎপর তারা। কোনো জেলেদের কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী সবসময় তাদের সহায়তার জন্য থাকবে এবং সমুদ্রে কোনো ধরনের ডাকাতি বা জলদস্যুতাকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী, কিন্তু 2 বছর না যেতেই জেলেদের মধ্যে জলদস্যু আতঙ্ক দেখা দিয়েছে উপকূলে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। করোনা পরিস্থিতিতে আবারও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বাড়ছে পর্যটকদের আনাগোনা। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা বলছেন করোনার অস্বস্তি থেকে মুক্তি পেতে কক্সবাজারে ছুটে আসা। এতে সৈকতের হকাররা আবারও উজ্জীবিত। সুজাদিন রুবেলের রিপোর্ট। সৈকতের সুগন্ধা পয়েন্ট। কয়েকদিন আগেও হাতে গোনা পর্যটক এই পয়েন্ট দিয়ে সৈকতে ঢুকতেন, কিন্তু এখন এই পয়েন্ট দিয়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সব বয়সী মানুষের ভিড়। সৈকতের বালিয়ারি নীল জলরাশি ও পানিতে গোসলে মাতছেন তারা। করোনার কারণে দীর্ঘ 5 মাস পর গত 17 আগস্ট সৈকতসহ কক্সবাজারের পর্যটক কেন্দ্রগুলো সবার জন্য মুক্ত করে দেয়া হয়। এরপর থেকে বাড়তে থাকে পর্যটকের আগমন, আর সাপ্তাহিক ছুটিতে উপচে পড়া ভিড় সাগর তীরে। অনেক মজা করছি, ঘোরাতে উঠছি, ঢেউতে গোসল করছি। এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে, সমুদ্র তীরে হাঁটতে পেরে অনেক আনন্দ লাগছে। মনে হয় যে জেলখানা থেকে মুক্তি পেলাম এমন লাগতেছে আর কি। পর্যটক আগমনের উপর নির্ভরশীল সৈকতের ফটোগ্রাফার, জেট স্কি চালক ও হকাররা দীর্ঘদিন পর হলেও সৈকতে পর্যটক বাড়ায় কিছুটা স্বস্তি এসেছে তাদের মধ্যে। এখন মোটামুটি পর্যটক আসতেছে, এখন 2500 টাকা কাজ হয়। এখন একটু পর্যটক একটু বেশি, আমরা মনে করেন ব্যবসা বাণিজ্য করতেছি। সৈকতে পর্যটকের চাপ বাড়ায় 3টি পয়েন্টে টহল ও টাওয়ার বসিয়ে সমুদ্র স্নানে নিরাপত্তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন লাইফগার্ড কর্মীরা। লোকজন বেশি নামতেছে, পর্যটকরা পানিতে, আমাদের লাইফগার্ড সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছি পানির মধ্যে। পর্যটন ব্যবসার উপর নির্ভর করে কক্সবাজারে গড়ে উঠেছে 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, 5 শতাধিক রেস্তোরাঁ, সহস্রাধিক বার্মিজ দোকান ও পর্যটকবাহী জাহাজ। এর সাথে জড়িত রয়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। সাভারে গ্রামের মেঠোপথ ধরে হাঁটলে মনে হবে এ যেন গোলাপের রাজ্য। বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে অসংখ্য গোলাপের বাগান। এই মুহূর্তে বিরুলিয়ার গোলাপ বাগানে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়। মোমো, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন ঠিক অবস্থান করছি সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে, যে গ্রামটি ইতিমধ্যেই গোলাপ গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে, কারণ এখানে ব্যাপক পরিমাণে গোলাপ চাষ হয়ে থাকে বিধায় এখানে লোকজন এটির নাম রেখেছে গোলাপ গ্রাম। রাজধানী ঢাকা থেকে খুবই কম সময়ের মধ্যে যে কেউ এই গোলাপ গ্রামে ঘুরে আসতে পারেন এবং অনেক দর্শনার্থী তো ইতিমধ্যেই কয়েক মিনিটের মধ্যে এই গোলাপ গ্রামে ঘুরে যান এবং এখানকার নান্দনিক দৃশ্য এবং ফুলের যে সমারোহ, সবুজের মাঝে যে লালের সমারোহ, তা অত্যন্ত চিত্তদায়ক এবং মানুষকে মনোরঞ্জন করে থাকে। মোমো, আপনাকে যদি আমি জানাতে চাই, আজ থেকে প্রায় 20 বছর আগে এখানে ছোট্ট পরিসরে একটি গোলাপ বাগান করেন এক ব্যক্তি। সেখান থেকে উৎসাহিত হয়ে লোকজন এই লাল মাটিতে গোলাপ চাষের ব্যাপক উৎপাদন দেখে এবং লাভবান হয় এরকম দৃষ্টান্ত স্থাপন করার ফলে সকলেই গোলাপ গ্রামের গোলাপ চাষ করতে শুরু করে। এরপর থেকে প্রায় 20 থেকে 25টি গ্রামে পর্যায়ক্রমে বিভিন্নভাবে গোলাপ চাষ শুরু হয় এবং এখানে বর্তমানে 250 হেক্টর জমিতে গোলাপ চাষ হচ্ছে। মোমো, আপনাকে আরো জানিয়ে রাখতে চাই, শুধু গোলাপ নয়, এখানে আপনার রজনীগন্ধা, হাসনাহেনা, বেলি, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের দেশি বিদেশি এবং জারবেরা জাতীয় ফুল, যা ইতিপূর্বে আমরা চীন থেকে আমদানি করে এনেছি, সেই চীন থেকে আমদানিকৃত জারবেরা জাতীয় ফুলও এখানে চাষ হয়ে থাকে। সর্বমোট এখানে 400 হেক্টর জমিতে গোলাপ, জারবেরা এবং গাধা, সেই সাথে আপনার বিভিন্ন জাতীয় ফুল চাষ হয়ে থাকে। যে ফুলগুলো ইরানি জাতীয় ফুল হয়ে থাকে, যে ফুলগুলো ইন্ডিয়ান জাতের ফুল হয়ে থাকে, দেশীয় জাতের ফুল হয়ে থাকে। আর এই ফুলগুলোর জন্য আলাদা করে এই সাভারেই কালিয়াকুন নামক একটি স্থানে হাট বসে, যে হাটটি মূলত রাত্রের বেলায় বসে এবং যে হাট থেকে আপনার রাজধানীর বিভিন্ন স্থানে
সরবরাহ করা হয়। সেই সাথে এই অঞ্চলের বিভিন্ন দোকানীদের চাহিদা মেটানো হয়, বিয়ে পার্বণের চাহিদা মেটানো হয়। তবে এই গোলাপ গ্রামের লোকজন যারা চাষি, প্রায় 2000-এর মতো চাষি রয়েছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে করোনাকালীন সময়ে তাদের এই গোলাপ চাষের একটু ব্যবসায় একটু ভাটা নেমেছিল। তারা কম মূল্যে গোলাপ বিক্রি করলেও বর্তমানে কিন্তু গোলাপের বাজার অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে। তারা বলছেন যে প্রতি পিস গোলাপ এখন তারা 6 টাকা করে বিক্রি করছেন, যার ফলে তারা আশার আলো দেখতে পাচ্ছেন। এই কারণে যদিও এটি গোলাপের মৌসুম নয়, গোলাপের মৌসুম শুরু হবে নভেম্বর এবং অক্টোবর মাস থেকে গোলাপের মৌসুম শুরু হবে, এবং সেই সাথে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এবং 16 ডিসেম্বর এবং বিভিন্ন বিবাহ পার্বণে গোলাপের বিক্রি বেড়ে যাবে। তো গোলাপ চাষিদের নিয়ে আমার সাভারের বিরুলিয়ার এই গোলাপ গ্রাম থেকে এটি ছিল সর্বশেষ সংবাদ। মোমু। সাভারের বিরুলিয়ার গোলাপ বাগান থেকে সহকর্মী মোজাফফর হোসেন জয় জানাচ্ছিলেন গোলাপ চাষের সবশেষ খবর। ঝিনাইদহে এক কৃষকের 2 বিঘা জমির ড্রাগন ও পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মহেশপুর উপজেলা রামচন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হাসান আলী জানান, 2 মাস আগে 2 বিঘা জমি লিজ নিয়ে ড্রাগন ফল ও পেয়ারার আবাদ করেছিলেন তিনি। কিছুদিনের মধ্যেই ড্রাগন ফল ও পেয়ারা বিক্রি শুরু করতেন তিনি। তবে গত রাতে কে বা কারা তার জমির সমস্ত ড্রাগন ও পেয়ারা গাছ নষ্ট করে দিয়েছে। এতে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হাসান আলী। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের প্রস্তুত চলছে। পেনশনের টাকা আটকে রাখার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সহ 6 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মিজান উদ্দিনের স্ত্রী মোমেনা জিনাত। বাদীপক্ষের আইনজীবী জানান, গতকাল দুপুরে জেলা, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক জয়ন্তী রানী মামলাটি আমলে নিয়ে আগামী 19শে অক্টোবর আসামিদের আদালতে হাজির হবার নির্দেশ দেন। মামলার অপর 5 আসামির মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের 4 জন রেজিস্ট্রার ও রাবির শেখ রাসেল স্কুলের সভাপতি। মামলার বিবরণে জানা যায়, বাদী মোমেনা জিনাত রাবির শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর নেবার পর নিয়ম বহির্ভূতভাবে তার পেনশনের 45,61,945 টাকা আটকে রাখায় এই অভিযোগ দায়ের করেন তিনি। মোমেনা জিনাত, উনি শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজের শেখ রাসেল স্কুলের প্রাক্তন অধ্যক্ষা। ওনার যে পেনশনের টাকা এবং অবসর পিআরএলের টাকা এটা না পাওয়ায় উনি আজকে যুগ্ম জেলা জজ প্রথম আদালতে 6/2020 টাকা আদায়ের মামলা মানি স্যুট করেছেন। এই মানি স্যুটটা আজকে আমরা দাখিল করেছি। বান্দরবানে 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে টানা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী। গতকাল দুপুরে মামলাটি আমলে নিয়ে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে র্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন বান্দরবান সদর থানার এসআই বিপুল চন্দ্র সাহা ও কনস্টেবল মোহাম্মদ হান্নান। আদালত সূত্রে জানা যায়, গত রোববার চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে বান্দরবান যাওয়ার পথে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ রফিক ও তার বন্ধুর গতিরোধ করে 50,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় 2 পুলিশ সদস্যের নাম উল্লেখ করে আদালতে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,171,000 জনের। একটি নিরাপদ ও কার্যকরী করোনার টিকা আবিষ্কারে যৌথভাবে নিবিড় গবেষণা চালিয়ে যাচ্ছে জার্মানির চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান বায়োনটেক ও যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। তাদের টিকার 3য় ধাপের পরীক্ষা নিরীক্ষায় এবার যুক্ত হচ্ছে এইডস ও হেপাটাইটিস রোগের আক্রান্তরাও। জার্মানির বার্লিন থেকে গবেষণার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু পড়ুয়া। একটি কার্যকরী করোনা টিকা আবিষ্কারে নিখুঁত গবেষণার মধ্য দিয়ে দুর্দান্ত গতিতে কাজ করছে জার্মানির চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান বায়োনটেক এবং যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। ইতিমধ্যে 30,000 মানুষের শরীরে তাদের যে করোনার টিকা সেটি কিন্তু 3য় ধাপের পরীক্ষা নিরীক্ষা চালাতে সক্ষম হয়েছে। এবার আরেকটু বাড়িয়ে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার যারা স্বেচ্ছাসেবী তাদের সংখ্যা বাড়িয়ে 44,000 করার সিদ্ধান্ত নিয়েছে। বায়োনটেক এবং ফাইজারের উৎপাদিত টিকা BNT162 নিয়ে সাধারণ মানুষের সাথে সাথে প্রবাসী বাংলাদেশিদেরও আগ্রহের শেষ নেই। ভরসা করতে পারি আমরা সবাই যে জার্মানির টিকাটা ইফেক্টিভ হবে এবং এটা
আমরা আশা করতে পারি যে এটা আমরা খুব শীঘ্রই আমরা এটা আমরা হাতের নাগালে সবাই পাবো। বায়োনটেক এবং ফাইজারের চিকিৎসা বিজ্ঞানীরা আশা করছেন নতুন যে 14,000 স্বেচ্ছাসেবীর মধ্যে এই টিকার পরীক্ষা নিরীক্ষা চালানো হবে তাদের মধ্যে 14 বছরের কিশোর থেকে শুরু করে যিনি এইডস কিংবা HIV সংক্রমিত এবং হেপাটাইটিস সি ও বিতে সংক্রমিত তাদের শরীরেও এই টিকার পরীক্ষা নিরীক্ষা চালানো সম্পন্ন হবে। টিকা তৈরিতে আমাদের বিজ্ঞানীদের গবেষণায় আমরা গর্বিত, তাই করোনার টিকার বিষয়ে এখনো মূল্যায়নের সময় আসেনি। তবে মরণঘাতী এইডস ও অন্যান্য রোগীরা যদি এই টিকার মাধ্যমে সুস্থ হয় সেটা হবে চিকিৎসা বিজ্ঞানের জন্য দৃষ্টান্ত। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা জার্মানি কোন দেশের করোনার টিকা সত্যিকার অর্থে কার্যকরী সেটি জানতে অবশ্যই আরও বেশি গবেষণার প্রয়োজন বলছেন চিকিৎসা বিজ্ঞানী সহ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনা মহামারীর কারণে এবছর ভিন্ন আঙ্গিকে শুরু হলো জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশন। মঙ্গলবার এর উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বিশ্বের 193টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনে যোগ দেবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন হাসানুজ্জামান সাকি। ফারজানা মামু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে এবারের জাতিসংঘের যে সাধারণ অধিবেশনটি হচ্ছে সেটি একটি নজিরবিহীন সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমে যখন করোনা মহামারী দেখা দিয়েছিল তখন বলা হচ্ছিল এবং ধারণা করা হচ্ছিল যে এবার নিশ্চয়ই জাতিসংঘের সাধারণ অধিবেশনটি অনুষ্ঠিতই হবে না, কিন্তু পরবর্তী সময়ে জাতিসংঘ সিদ্ধান্ত নিল যে তারা যথারীতি সাধারণ অধিবেশন করবে এবং সেটি হবে ভার্চুয়ালি, ডিজিটাল পদ্ধতিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে। এখন যেসব আলোচনা যেভাবে হচ্ছে সেইভাবেই জাতিসংঘের সাধারণ অধিবেশনটি অনুষ্ঠিত হবে। তারই আলোকে আজকে জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশন আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা জানি যে একটি সাধারণ অধিবেশন যখন শুরু হয় সেটি একদিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়, কিন্তু এটি বিশেষভাবে গুরুত্ব পায় হচ্ছে সাধারণ বিতর্ক অধিবেশনের মধ্য দিয়ে। সেটি এই মাসেরই 22শে সেপ্টেম্বর সেই সাধারণ বিতর্ক অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যুক্তরাষ্ট্রে আসেন, নিউ ইয়র্কে আসেন, জাতিসংঘের সদর দপ্তরে তারা ভাষণ দেন। এটি বিশ্বের একমাত্র অধিবেশন এবং ইভেন্ট যেখানে বিশ্বে প্রায় 150রও বেশি রাষ্ট্র এবং সরকার প্রধানরা উপস্থিত থাকেন এবং বিশ্বের যতগুলো দেশ আছে জাতিসংঘের তালিকাভুক্ত যে 194টি সদস্যভুক্ত দেশ আছে সেই 193টি দেশেরই কিন্তু রাষ্ট্র এবং সরকার প্রধানদের প্রতিনিধিরা থাকেন। এবং গত 10 বছর এই সাধারণ অধিবেশন কাভার করার যে অভিজ্ঞতা তাতে করে আমি দেখেছি যে প্রতি বছর অন্তত 140 থেকে 150টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করেন এবং বিশ্বে একমাত্র দেশ যুক্তরাষ্ট্র যে দেশে এত অধিক সংখ্যক রাষ্ট্র এবং সরকার প্রধান একটি ইভেন্টে অংশগ্রহণ করে থাকেন। স্বাভাবিকভাবেই এই রাষ্ট্র এবং সরকার প্রধানদের নিরাপত্তা সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিধান করার জন্য কিন্তু একটি ব্যাপক কিন্তু একটি প্রস্তুতি থাকে। এইবারের কিন্তু অধিবেশনে কিন্তু সেই প্রস্তুতিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ স্বাভাবিকভাবেই এই অধিবেশনে সশরীরে কোনো দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা উপস্থিত থাকছেন না। কিন্তু প্রতি বছর অধিবেশন যেরকম হয় সেইভাবেই কিন্তু অধিবেশনটি কিন্তু হচ্ছে এবং সেখানে রাষ্ট্র এবং সরকার প্রধানরা কিন্তু ভাষণও দেবেন এবং সেই ভাষণটি হবে ভার্চুয়ালি। এবং আপনি যেমনটি বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইচ্ছা প্রকাশ করেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য, কারণ যুক্তরাষ্ট্র যেহেতু স্বাগতিক দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন জাতিসংঘ সদর দপ্তরে এসে তিনি সরাসরি তিনি ভাষণ দেবেন। কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু খবর সেটি হচ্ছে জাতিসংঘ এই ভাষণটিও অনুমোদন দেয়নি। সেভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দেবেন বিভিন্ন পর্যায়ে সবগুলো ভাষণই হবে কিন্তু ভার্চুয়াল। আজকে অধিবেশন শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, আগামীকালকেই অধিবেশনের যে দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনে কিন্তু একটি উল্লেখযোগ্য দিন বাংলাদেশের জন্য, বিশেষ করে কারণ বাংলাদেশের যে রোহিঙ্গা ইস্যুতে যে চতুর্থ বর্ষ আমরা পালন করছি সেই চতুর্থ বর্ষের চ্যালেঞ্জগুলো, সেই সমস্যা এবং সমাধানগুলো নিয়ে জাতিসংঘের কিন্তু অধিবেশনে কিন্তু কালকে একটি সেশন আছে। সেই সেশনে আমাদের যে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তিনি বক্তব্য
বক্তব্য রাখবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে তিনি তার বাংলাদেশের অবস্থান রোহিঙ্গা ইস্যুতে তুলে ধরবেন এবং এই ইস্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরাও কিন্তু বক্তব্য রাখবেন বলে আশা করা যাচ্ছে। এবং এই জাতিসংঘের এই অধিবেশন আমি আগেই বলেছি যে 22 সেপ্টেম্বর যে সাধারণ বিতর্ক, সেই সাধারণ বিতর্কেতে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা ভার্চুয়ালি বক্তব্য রাখবে এবং এইবার 75তম অর্থাৎ হীরক জয়ন্তী জাতিসংঘের এই হীরক জয়ন্তী উৎসব পালন করার কিন্তু একটি ব্যাপক প্রস্তুতি ছিল জাতিসংঘের, কিন্তু করোনা মহামারীর কারণে সেটি কিন্তু সেই ব্যাপকভাবে না হলেও কিন্তু এই হীরক জয়ন্তী পালন করার কিন্তু একটি প্রস্তুতি আছে এবং এ নিয়ে একটি কিন্তু অনুষ্ঠানও আছে এবং সেই অনুষ্ঠানেও আমি যতটুকু জানি এখন পর্যন্ত সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু বক্তব্য রাখবেন, কারণ জাতিসংঘে বাংলাদেশের অবস্থান খুব শক্ত। কারণ আপনার সঙ্গে যখন এই মুহূর্তে আমি কথা বলছি, গতকালকে একটি সুখবর আছে বাংলাদেশের জন্য, সেটি হচ্ছে জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন আছে সেই শান্তিরক্ষী মিশনে কিন্তু সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আবারও নিজেদের স্থান করে নিয়েছে বাংলাদেশ। কারণ এখানে শান্তিরক্ষী প্রেরণ নিয়ে কখনো কখনো আমরা প্রথম সারিতে থাকি, কখনো দ্বিতীয় স্থানে থাকি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ শীর্ষস্থানে অবস্থান করছে। জাতিসংঘের এই সাধারণ অধিবেশনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনীতিও কিন্তু খুব একটি গরম অবস্থায় আছে। আপনি জানেন যে আগামী নভেম্বরের 3 তারিখে যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন। সেই প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রতিদিনেই যে দুজন প্রার্থী আছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন, তারা বিভিন্ন স্থানে কিন্তু চষে বেড়াচ্ছেন, প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজকেও পেনসিলভেনিয়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রচার প্রচারণা চালিয়েছেন। জো বাইডেনও তিনি তাদের সমর্থকদের উদ্দেশ্যে অন্য একটি স্থানে বক্তব্য রেখেছেন। এই মাসেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি ইভেন্ট আছে নির্বাচন, সেটি হচ্ছে বিতর্ক। প্রথম যে প্রেসিডেন্সিয়াল বিতর্ক, সেই প্রেসিডেন্সিয়াল বিতর্কটি 2 প্রেসিডেন্টের মুখোমুখি বিতর্কটি অনুষ্ঠিত হবে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে। এবং এখন বিতর্ক কীরকম হবে, বিতর্কের স্ট্র্যাটেজি কী হবে, সে নিয়েই এখন প্রস্তুতি 2 দলের এবং 2 দলের প্রার্থীদের। এই ছিল আজকের আমার কাছে সর্বশেষ। ফারজানা মুমু। জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং সেই সাথে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন হাসানুজ্জামান সাকিব। ইতালিতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। গেল কয়েকদিনে 1000-এর উপরে আক্রান্তের গড় ওঠানামা করছে। এদিকে আগামী অক্টোবর-নভেম্বর মাসে ইউরোপে করোনা ভাইরাসের প্রকোপ মারাত্মক আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। মঙ্গলবার দ্বিতীয় দিন ইতালির স্কুলগুলোতে প্রায় 56 লক্ষ ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। এখনো প্রায় 1 লক্ষ স্কুল শিক্ষক শিক্ষিকা ও স্টাফ স্কুলগুলোতে অনুপস্থিত। সেই সঙ্গে প্রয়োজনীয় ডেস্ক ও মাস্কের অভাবে অনেক স্কুল খুলতে পারেনি, যার জন্য শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত আছেন প্রায় 1.5 মিলিয়নের উপরে ছাত্রছাত্রী। গত 2 সপ্তাহ যাবৎ ইতালির করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা শঙ্কিত করেছে সাধারণ মানুষকে। প্রতিদিন প্রায় গড়ে 1,500-এর মতো আক্রান্ত হচ্ছে, যা আতঙ্কিত করেছে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের। বাচ্চারা যেন অবশ্যই স্কুলের যে নির্দেশনাগুলো দিয়েছে, মাস্ক পরিধান করা এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, সেভাবে আমরা বাচ্চাদের মধ্যেও যেন আগ্রহ বাড়াতে পারি। গত কিছুদিন পূর্বে ব্যাপক হারে মহামারীর আকার ধারণ করেছিল, মাঝখানে একটু কম ছিল, এখন আবার সেটা পুনরায় আবার দেখা দিয়েছে। এর ভিতরে অনেকের কাজের অনেক সমস্যা, হাজারো সমস্যার ইতালি সরকার চেষ্টা করতেছে অর্থনৈতিক খাত এবং স্বাস্থ্য খাতে অনেক চেষ্টা করতেছে উদ্ধার করার জন্য। আগামী অক্টোবর ও নভেম্বরে ইউরোপের করোনা ভাইরাসের প্রকোপ মারাত্মক আকারে ধারণ করতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লোগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করেন স্থানীয় পর্যায়ে এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় তা বিস্ফোরক আকারে দেখা দিতে পারে সমগ্র ইউরোপে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। খেলার খবর। বিসিবির সভাপতির শর্ত মেনে সফরে যেতে আপত্তির কথা জেনে গেছে লঙ্কান বোর্ড। শর্তগুলো বেঁধে দিয়েছে লঙ্কান স্বাস্থ্য বিভাগ, তাই এসএলসির বিশেষ কিছু করার নেই। লঙ্কান গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন এসএলসির সিইও অ্যাশলি ডি সিলভা। বিসিবির চাহিদাগুলো নিয়ে আবারও আলোচনায় বসবে লঙ্কান ক্রিকেট। তবে একেবারে উল্টো অবস্থানে লঙ্কান সভাপতি। বিসিবিকে 7 দিনের কোয়ারেন্টাইন নিয়ে কোনো কথাই বলা হয়নি বলে জানিয়েছেন তিনি। যেটা দিয়েছে এটা দিয়ে ক্রিকেট খেলা সম্ভব না।
এবং আমরা যাচ্ছি, আমরা বলে দিয়েছি এটা এইভাবে খেলা সম্ভব না। কোনো রাগঢাক নয়, কোনো ভনিতা নয়। লঙ্কা সফর নিয়ে বিসিবির অবস্থানটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সভাপতি। তবে এ তো আর পাড়ার খেলা নয়, আন্তর্জাতিক টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাই শর্ত, আপত্তি বা সিদ্ধান্ত যে কোনো তথ্য আদান প্রদান আনুষ্ঠানিকভাবে একটা নিয়ম মেনেই করতে হয়। দেশের গণমাধ্যমে শ্রীলঙ্কান বোর্ডের অদ্ভুতুরে শর্ত নিয়ে বিসিবি বস উষ্মা প্রকাশ করলেও আনুষ্ঠানিক বার্তা এখনও হাতে পায়নি আয়োজক বোর্ড। তাই বলে কি বিষয়টা গোপন আছে? অন্তর্জালের এই যুগে মুহূর্তেই ওয়াকিবহাল শ্রীলঙ্কান ক্রিকেট। তবে শর্তগুলো এসএলসির নয়। করোনা মহামারী সতর্কতায় নিয়মগুলো বেঁধে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তারপরও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করবেন লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহী। আমরা বিসিবির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় আছি। বিদেশি গণমাধ্যম থেকে আমরা জেনেছি যে আমাদের স্বাস্থ্য বিভাগের শর্তগুলো নিয়ে তাদের আপত্তি আছে। এ ব্যাপারে এসএলসির বিশেষ কিছু করার নেই। তারপরও আনুষ্ঠানিক বার্তার জন্য আমরা অপেক্ষা করছি। সিরিজটা যেন আর না পিছিয়ে যায়, এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এর আগে মিরপুরে সভাপতির বক্তব্যের পরপরই স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে শর্ত শিথিলে সচেষ্ট হতে লঙ্কান বোর্ডকে পরামর্শ দিয়ে টুইট করেন রাবণের দেশে ক্রীড়ামন্ত্রীও। অথচ পুরো উল্টো অবস্থানে লঙ্কান বোর্ডের সভাপতি জানিয়ে দিয়েছেন সাফ, 7 দিনের কোয়ারেন্টিনের ব্যাপারে বিসিবির সাথে কোনো রকম পূর্বালোচনা করেনি তারা। এদিকে ঢাকার বাতাসে গুঞ্জন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসলেও নিজেদের মধ্যে যোগাযোগ করেছে দুই বোর্ড। একটা গোপন সভাও করেছে লঙ্কানরা। আর তা সত্য হলে 41 জনের বহর নিয়ে লঙ্কা সফরে যাবে বিসিবি। 14 দিনের বদলে 7 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে মুমিনুল বাহিনীকে। তবে এ নিয়ে বিসিবির সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। করোনাকালে মন ভালো নেই শিশু কিশোরদের। সময় কাটছে ঘরে বসেই। মাঠে যেতেও নানা শঙ্কা। আসক্তি বাড়ছে কম্পিউটার কিংবা মোবাইল ফোনে। এতে বাড়ছে মানসিক চাপ। এই চাপ কমাতে সন্তানদের নিয়ে অভিভাবকদের বিভিন্ন ঘরোয়া গেমস খেলার পরামর্শ ক্রীড়া সংশ্লিষ্টদের। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, শিশু কিশোরদের মানসিক অবসাদ ঘোচাতে অভিভাবকদের দিতে হবে পর্যাপ্ত সময়। বিস্তারিত সাজিদ আরাফাতের রিপোর্টে। কিছুদিন আগেও এই মাঠ শিশু কিশোরদের পদচারণায় ছিল মুখর, কিন্তু করোনাকালে সেই দৃশ্যপট একেবারেই বদলে গেছে। অনেকটাই থমকে গেছে শৈশব কৈশোরের দুরন্তপনা। আদতে কেমন কাটছে শিশু কিশোরদের এই সময়? অয়ন, আবিদ, আরাফাত 3 ভাইয়ের যাপিত জীবন 4 দেয়ালে বন্দী। কয়েক মাস আগেও খেলার মাঠে যে দুরন্তপনা ছিল তা আবদ্ধ হয়ে গেছে ঘরের মধ্যে। খেলা চলছে কম্পিউটার আর মোবাইল ফোনের স্ক্রিনেই। করোনাকালে মাঠে খেলার চিরচেনা চিত্র অনেকটাই পাল্টে গেছে। নানা রকম ডিভাইসে গেমস খেলে সময় কাটছে ঘন্টার পর ঘন্টা। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে মাঠে যেতে পারছেন না শিশু কিশোররা। এসএসসির পরে অনেক বড় একটা ছুটি পেয়েছি, কিন্তু ছুটির মধ্যে কোথাও ঘোরাঘুরি করতে পারিনি। অনেক প্ল্যান ছিল আমি যে ফুটবল খেলবো, আমার ফুটবল অনেক প্রিয় খেলা, তো এই লকডাউনের কারণে খেলা হয়নি। বাসায় ফোন চালানো হয়, অনেক কিছু করে মানসিক অস্বস্তিতে ভুগতেছি আমরা এই করোনার মধ্যে। বাসায় বসে সারাদিন একই ধরনের গেম খেলতে লাগে, বাইরে যেতে পারি না, স্কুল কলেজ বন্ধ, বন্ধু বান্ধবের সাথে এখন কথাবার্তা হয় না। 5ম শ্রেণী পড়ুয়া তালহা কিছুদিন আগেও যার অবসর কাটতো বাড়ির পাশে খেলার মাঠে, তারও চোখ আটকে গেছে কম্পিউটারের পর্দায়। এমন বাস্তবতায় নিরুপায় অভিভাবকরা। নেতিবাচক দিক জেনেও বারণ করতে পারেন না মা। পড়ালেখার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, গেমসের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, টিভি না হলে মোবাইল, ট্যাব এগুলো দিয়ে আসলে সময় কাটাচ্ছে আর কি। মানসিক চাপ খুব যেতে চায় ওরা, আসলে তো আমরা সেফটির জন্য যেতে দেই না, তো খুবই ওরা কান্নাকাটি করে, খুবই আপসেট হয়ে যায়। ক্লাস শেষ হওয়ার পরে আমার ফ্রেন্ডের সাথে খেলবো, কিন্তু এখন আমি যে যেতে পারি না, এর জন্য আমার মনে হয় যে আগেই ভালো ছিল। একে তো করোনা আতঙ্ক, তার উপর খোলা হওয়ার পরশ নেই, যার ফলে মানসিক চাপ বাড়ছে শিশু কিশোরদের। তবে ঘরোয়া পরিবেশে ইনডোর গেমস আয়োজনের তাগিদ ক্রীড়া সংশ্লিষ্টদের। বিশেষ নজর রাখা, যতই চাপে থাকুক না কেন, বাচ্চাদের দিকে, শিশু কিশোরদের দিকে নজর রাখা উচিত। তাদেরকে এই চ্যালেঞ্জিং মুডে নিয়ে আসা, এবং বাড়ির ছাদ যদি থাকে, অ্যাপার্টমেন্টের ছাদ যদি থাকে, সেখানে যে কিছু খেলাধুলায় অংশগ্রহণ করা, সবাই মিলে শিশু কিশোরদেরকে একসাথে মিলেমিশে যদি এই চ্যালেঞ্জিং গেমসগুলোকে নিয়ে আসা যায়, লুডো আছে, ক্যারাম আছে, ইনডোরে অনেক খেলাগুলো আছে যেগুলোতে ইনভলভ হতে পারে নিজেরাও। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট ভিত্তিক গেমসের কারণে শিশু কিশোরদের মানসিক চাপ বাড়ছে। এ সংকট কাটাতে ব্যস্ততা ভুলে অভিভাবকদের পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ।
এই করোনাকালীন সময়ে যেটা দেখা গেছে যে একটা শিশু কিশোরদের একটা বড় অংশ গৃহবন্দী হয়ে পড়েছে। এই দীর্ঘ সময়ে তাদের গৃহবন্দী অবস্থাটা অবশ্যই তাদের জন্য একটা মানসিক চাপ হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে যে তাদের বেশিরভাগই ইন্টারনেট বিনোদনের দিকে ঝুঁকে পড়েছে। তাদেরকে ডেকে নিয়ে ঘরোয়া যে খেলাগুলো আমরা খেলতাম, যেরকম লুডো খেলতাম, ক্যারাম খেলতাম, দাবা খেলতাম, এই জিনিসগুলো তাদের সাথে করতে পারি। আমার মনে হয় এতে তারা ইন্টারনেট থেকে কিছুটা হলেও দূরে সরে আসবে। শিশুদের মানসিক অবসাদ কিংবা মনোজগতে এর বিরূপ প্রভাব কাটাতে অভিভাবকদের সচেষ্ট থাকার আহ্বানও জানান তারা। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। বাস বিমানের পর এবার ট্রেনেও যাত্রী পরিবহনে থাকছে না বিধিনিষেধ। বসতে পারবেন পাশাপাশি সিটে, মানতে হবে স্বাস্থ্যবিধি। আজ দেশে ঢুকছে স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজের ট্রাক। কেনার হিড়িকে একদিনে দাম বেড়েছে 50 টাকা, মিলেছে কারসাজির প্রমাণ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।